দেখুন, ছোটবেলা থেকে অনেক ডাকাতের গল্প শুনেছি, রঘু ডাকাতের গল্প, বিশে ডাকাতের গল্প, কিন্তু ইডির কল্যাণে এবার পুলিশ ডাকাতের কথাও শুনছি একেবারে আদালতে আদালতে। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। আইপ্যাক কাণ্ডে মান্যতা পেল না ইডির বিরুদ্ধে তোলা তৃণমূলের নথি চুরির অভিযোগ। মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। কাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির করা মামলার শুনানি সুপ্রিম কোর্টে। শুরুতেই কি আদালতে ধাক্কা খেল তৃণমূল? দ্বিতীয় প্রশ্ন। সব নথি নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুই বাজেয়াপ্ত করা যায়নি। হাইকোর্টে আবার বলল ইডি। সুপ্রিম কোর্টের পিটিশনে তোলা হয়েছে ডাকাতির অভিযোগ। অন্যদিকে দলের নথি চুরির অভিযোগে অনড় তৃণমূল। এখন চুরি না ডাকাতি, কার অভিযোগ সত্যি, তা কবে সামনে আসবে? তৃতীয় প্রশ্ন। 2020 সালের নভেম্বর মাসে তদন্ত শুরু। 2022 সালে জুলাই মাসে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডি। তার প্রায় 3.5 বছর পর গত 8ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশি। সামনে ভোট বলেই কি কয়লার আঁচে অবশেষে শীতঘুম ভাঙল ইডি? চতুর্থ প্রশ্ন। এসআইআর এর শুনানি চলাকালীন তৃণমূল বিধায়কের উপস্থিতিতে বিডিও অফিসের তাণ্ডব অনুগামীদের। বিডিওর চেম্বারে ঢুকে চালানো হলো ব্যাপক ভাঙচুর। দীর্ঘক্ষণ বন্ধ রইল শুনানি। আটক মাত্র 2। অভিযুক্ত শাসক বলেই কি পুলিশের এই নিষ্ক্রিয়তা? পঞ্চম প্রশ্ন। এসআইআর নিয়ে নিত্য নতুন নির্দেশিকা। কমিশনের পরিকল্পনার অভাবে চূড়ান্ত হেনস্থার শিকার সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। স্বচ্ছ ভোটার তালিকা করতে গিয়ে কেন কমিশনের বিরুদ্ধে বারবার উঠছে এই অস্বচ্ছতার অভিযোগ? তবে শুরুতেই দেখাবো তৃণমূলের মামলায় আজ কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দেখুন। কলকাতা হাইকোর্টে একটি মামলার নিষ্পত্তি, আরেকটির বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানি। আইপ্যাক তল্লাশি কাণ্ডে হাইকোর্টে ইডি ও তৃণমূলের করা জোড়া মামলার বুধবারের স্কোরবোর্ড এটাই। একদিকে ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত নথি, ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের দাবিতে করা তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে ইডির মামলার শুনানি মুলতবি রাখল হাইকোর্ট। বৃহস্পতিবারই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। ঘুরিয়ে তো হাইকোর্ট যা বলেছে তাতে দাঁড়ায় মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে পালিয়েছে। ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন। কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউটন স্ট্রিটের ফ্ল্যাট এবং সেক্টর 5-এর অফিসে ইডির তল্লাশি। আচমকা মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছে যাওয়া, ফাইল নিয়ে বেরিয়ে আসা ঘিরে বিধানসভা ভোটের মুখে তোলপাড় শুরু হয়েছে এ রাজ্যে। শুক্রবার এজলাসে হই হট্টগোলের জেরে পিছিয়ে যায় শুনানি। এই প্রেক্ষাপটে বুধবার দুপুরে হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জোড়া মামলার শুনানি শুরু হয়। শুরুতেই ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে দায়ের মামলা মুলতবি করে দেওয়ার আবেদন জানান। তিনি যুক্তি দেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দুটির বিষয়বস্তু একই। অন্যদিকে হাইকোর্টে মামলার শুনানিতে অনড় থাকেন তৃণমূলের আইনজীবী। এই অবস্থায় প্রথমে তৃণমূলের করা নথি, ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণে রাজ্যের মামলার শুনানি শুরু হয়। তৃণমূলের এই আবেদন আদৌ গ্রহণযোগ্য কিনা তা নিয়ে দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে। ইডির আইনজীবী বলেন, 8ই জানুয়ারির তল্লাশিতে তাদের তরফে কোনো কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। যা নেওয়ার তা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তাই ইডির নথি সংরক্ষণের প্রশ্ন আসছে কোথা থেকে? এরপরেই মামলাটি নিষ্পত্তি করে দেন বিচারপতি। বলেন, ইডি জানিয়েছে তারা ওই সংস্থার অফিস বা কর্তার বাড়ি 8ই জানুয়ারি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, ফলে এই মামলা নিষ্পত্তি করা হলো। বাংলা একটা কথা যে না চালে বিশ্বাস নাই। বাংলার মুখ্যমন্ত্রী তার কথা তো ভরসা করি না আমরা, আর ইডির কথাতে তো আরোই ভরসা করি না। আইপ্যাক তল্লাশি কাণ্ডে ইডির তরফে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে, বৃহস্পতিবার তার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে এই মামলার শুনানি হবে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূলের দাবি ছিল গত 6 বছরে যে সংস্থা তাদের 360 ডিগ্রি এন্ড টু এন্ড ক্যাম্পেইনের দায়িত্বে আছে, সেই আইপ্যাকের যাবতীয় নথি ইডি রেড চালিয়ে বেআইনিভাবে বাজেয়াপ্ত করেছে। সেই নথিগুলো সংরক্ষণ করা হোক, রাজনৈতিকভাবে সেগুলো যেন কোনোভাবে ব্যবহৃত না হয় বা কোথাও প্রকাশিত না হয়। আজ ইডি কোর্টে আরও আরেকবার জানিয়ে দিল যে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি, কারণ যাবতীয় নথি মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই নথিগুলোকে তাদেরই ভাষায় ফোর্সিবলি রিমুভড, সিজড অ্যাওয়ে, কনসিলড এবং স্টোলেন।
মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ বললেন যে তৃণমূলের মামলাটা যেটা ছিল রাজনৈতিক নথি এবং তথ্য সংরক্ষণের মামলা, এখন ইডি যখন বলছে যে তারা কোনো নথি সংগ্রহ করেনি, তাহলে এই মামলা তাকে নিষ্পত্তি করতেই হবে। আচ্ছা, দ্বিতীয়ত ইডির করা মামলায় ইডির মূল অভিযোগ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে এসে নথি ছিনিয়ে নিয়ে চলে গেছেন। সেই মামলায় বিচারপতি নিষ্পত্তি করলেন না, মুলতবি রাখলেন। তার কারণ ইডি আগেই বলেছে যে সুপ্রিম কোর্টে তারা গেছে এবং তারা চায় সেখানেই মামলা চলতে দেয়া হোক। কার্যত ইডির দাবিকেই মাননীয় বিচারপতি মেনে নিয়ে মামলাটা মুলতবি রাখলেন। আমি এখানে বলে রাখি যে আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হবে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং মাননীয় বিচারপতি বিপুল পাঞ্চলির এজলাসে। আমার পরের বক্তা আইনজীবী সূর্যনীল দাস। তাহলে কি আজকে হাইকোর্টে ইডির করা দুটো আর্জি কার্যত মান্যতা পেল? ইডি যেটা করেছে এবং যা ঘটনাটা ঘটেছে, ইডি আজকের মহামান্য বিচারপতি সেটা আজকে সাব্যস্ত হয়ে গেল কোর্টে যে ইডি কোনো কাগজপত্র নিয়ে যায়নি। তো এতদিন ধরে যে গল্পটা আমরা শুনে আসছিলাম যে স্ট্র্যাটেজি নিয়ে চলে যাওয়া হয়েছে, ক্যান্ডিডেটের লিস্ট নিয়ে চলে যাওয়া হয়েছে, সেগুলো কমপ্লিটলি মিথ্যে কথা ছিল। সুমনদা, আমি একটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন নিয়ে আমি শুরু করতে চাই যে এখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালকে অ্যাটাক বা ডিফেন্ড করা হচ্ছে না, একটা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটির এখানে একটা কথা চলে আসছে। আমি একজন আইনজীবী নিশ্চয়ই, আমি তার আগে একজন ট্যাক্স পেইং সিটিজেন। সেটা যখন আজ যে ঘটনাটা ঘটেছে সেটা যদি আমরা ইমোশনাল লেন্স দিয়ে দেখি তাহলে খুবই মনে হবে যে একটা বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু যদি কনস্টিটিউশনাল লেন্স দিয়ে দেখি তাহলে কিন্তু পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। প্রশ্নটা একটাই দাঁড়াচ্ছে যে লফুল ইনভেস্টিগেশনের সামনে কি, যেটা এক্সিকিউটিভের পাওয়ার, মানে চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন দ্য স্টেট, সেই এক্সিকিউটিভের পাওয়ারে কি পাবলিকলি এরকমভাবে একটা কনফ্রন্টেশনাল জায়গায় গিয়ে কি কোনো চিফ মিনিস্টার হোক কি আদরণীয় প্রধানমন্ত্রী হোক, কেউ কি করতে পারে এটা? আজকের দিনে ইডির আমরা স্টান্সটা দেখে এসেছি ফ্রম দ্য ভেরি বিগিনিং যে তারা কোর্টে গেছে, তারা কোর্টের দ্বারস্থ হয়েছে, সেটাই দেখায় ডিসিপ্লিন, একটা ইনস্টিটিউশনাল ডিসিপ্লিন। অন্যদিকে আমরা দেখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেছেন তার কর্মীদেরকে নিয়ে, ওখানে একটা হই হট্টগোল করে ওখান থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে, ওখান থেকে ভাইটাল এভিডেন্সেস সমস্ত কিছু সরিয়ে নিয়ে গিয়ে একটা নাটকীয় একটা জিনিসপত্র করার চেষ্টা করেছে। আর একটা ফান্ডামেন্টাল প্রশ্ন হলো, যদি ওনার প্রথম থেকে বক্তব্য ছিল যে ওনার পার্টির জিনিসপত্র তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাহলে ওখানে পুলিশ প্রশাসনের লোকজন ওখানে কেন হাত দিয়ে ওখান থেকে তুলছে? কারণ পুলিশ তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, হ্যাঁ আজকের দিনে মিলিয়ে গেছে কে পুলিশ কে তৃণমূলের কর্মী, সেটা অনেকটা মিলিয়ে গেছে জিনিসটা, বাট তা হলেও সেটা সত্ত্বেও ওনার কর্মীরা তাহলে ওখান থেকে কেন নিয়ে যায়নি? যদি ওনাদের বক্তব্য থাকে যে ইডি পিএমএলএ বা ফেমা যে দুটো আইনের অন্তর্গত ইডি ইনভেস্টিগেশনস করতে পারে, সেটার বিয়ন্ডে গিয়ে অন্য কিছু কোনো পলিটিক্যাল ভেন্ডেটা করতে চেয়েছে। সুজনীল বাবু, আপনার প্রশ্ন, আমি একটু প্রত্যেকটা মুদ্রার তো দুটো দিক থাকে, আমি উল্টো দিক থেকে যদি দেখি, একদম আপনাকে কোট করে আপনি শুরুতেই বললেন, শুরুর লাইনে যে লফুল ইনভেস্টিগেশন একজন হেড অফ দ্য স্টেট কি করে তাতে আপত্তি করে, কি করে তাতে বাধা সৃষ্টি করতে পারে, তাই তো? আমি যদি উল্টো দিকে বলি, সেটা লফুল ইনভেস্টিগেশন কোনো এজেন্সি যদি চালায়, তাহলে হেড অফ দ্য স্টেট কেন আপনারই যুক্তি অনুযায়ী কেউ বাধা সৃষ্টি করতে পারে না? তাহলে ইডি যে কোনো কেউ বাধা সৃষ্টি করে যদি করে, তার ক্ষেত্রে একই ব্যবহার করবে। সেখানে অনগোয়িং একটা ইনভেস্টিগেশন, অনগোয়িং একটা রেড, আপনারই যুক্তি অনুযায়ী তাতে মুখ্যমন্ত্রী ঢুকে যাবতীয় ইডির ভার্সন, আমি বলছি দুটো পিটিশনের ব্যাখ্যা আমি বলছি, সমস্ত এভিডেন্স নিয়ে চলে গেলেন, আর ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আমি বলছি আপনার যুক্তি অনুযায়ী যদি লফুল ইনভেস্টিগেশনের হেড অফ দ্য স্টেট কেন কেউ বাধা সৃষ্টি না করতে পারে, তাহলে ইডি মুখ্যমন্ত্রীকে প্রতিহত করলো না কেন? এই প্রশ্ন উঠবে। সুমন্ত, কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট, যে কীরকমভাবে ইডি রেসপন্ড করেছে এই পুরো ঘটনাতে এবং কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্ড করেছে এন্টায়ার ঘটনাতে। ইডি কিন্তু ওখানে গিয়ে যদি ইডি চাইতো ওখান থেকেই মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করার পাওয়ার্স আছে ইডি, এরকম যদি কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে কেউ বাধা দেয় কোনো তার লফুল ডিউটি পালন করতে। না সুজনীল বাবু, অ্যারেস্ট তো পরের কথা, আমি বলছি আমি সমস্ত এভিডেন্স নেওয়ার ক্ষেত্রে আমি তো বাধা সৃষ্টি করি, একটাও গ্রেফতার না করে এবং কোনো রকম অশান্তি না করে, শুধুমাত্র প্রতিহত করে, মানে মানব শৃঙ্খলের মতো ওই 15 জন সিআরপিএফ সামনে দাঁড়িয়ে পড়লেই মুখ্যমন্ত্রী বা কেউ আর ঢুকতে পারতেন না, সেটা কেন করেনি?
এটাই হচ্ছে কনস্টিটিউশনাল ইথোস এবং কনস্টিটিউশনাল একটা রেসপেক্ট দেওয়া, যে রেসপেক্টটা আজকের দিনে বাংলায় আমরা থেকে আমরা ভুলে গেছি যে অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল রেসপেক্টটা কী হয়। ইডি সেই রেসপেক্টটা দেওয়ার চেষ্টা করেছিল হয়তো, যে আজকের দিনে এরকম একজন এক্সিকিউটিভের হেড দাঁড়িয়ে এরকম হয়তো কোনো ঘটনা করবে না, হয়তো সেখানে আমি তো ওখানে ছিলাম না, নিশ্চয়ই সিনিয়র অফিসার্সরা তাকে বোঝানোর আপনি চেষ্টা আমায় করেছিল। বলুন, কনস্টিটিউশনের একটা বডি বেআইনি কাজ করলে আপনার যুক্তি অনুযায়ী আরেকটা বডি মেনে নেবে? এটা কোন কনস্টিটিউশনকে সম্মান জানায়? সেটার জন্যই তো আদালত আছে। যদি তৃণমূল কংগ্রেসের এই অভিযোগটা থাকতো যে তাদের কোনো পার্টির নিজস্ব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে, তারা এই নাটকটা না করে তারা কোর্টে যেতে পারতো, কোর্টের দ্বারস্থ তো তাদেরকে হতেই হয়েছে। কোর্টে গিয়ে আজকের কি জানা গেল, ওনাদের এত যে অ্যালিগেশন যে আমাদের কাগজ নিয়ে গেছে, ইডি এসে তো দেখিয়ে দিল যে নীল সিজার লিস্ট, তার মানে কিছুই সিজ করতে পারে দেখানো। আবার এই রকম নয় তো যে কোর্টের এই মামলাটার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই মামলাটার জন্য ঘটনাবলী এই মামলা অবধি ঠেলে কিনা আমি রাজনৈতিকভাবে তার অপেক্ষা করছিলাম। আমি বলছি যে দেখুন, এর উত্তর তো আমিও জানি না, আপনিও জানেন না, এই বিতর্কে বারবার এই প্রশ্নে আসবে। আমি উল্টো দিক থেকে আমার পরের বক্তা, যিনি নিঃসন্দেহে পার্টির মুখপাত্র কিন্তু আইনজীবীও বটে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের সামনে রাখবো যে আজকে এই যে মামলাটা হলো, কে কি বললেন, কোন পক্ষের আইনজীবী, লাইভ স্ট্রিমিং হয়েছেন, আমি দেখেছি, অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য এই প্রতিবেদনটা রাখবো। ইডি কোনো তথ্য নথি ডিভাইস বাজেয়াপ্ত করেনি, যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বুধবার কলকাতা হাইকোর্টে এই দাবি করল ইডি, যার পর তৃণমূলের করা মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি, যার ফলে ইডির জয় হলো। তৃণমূল বড় ধাক্কা খেল বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খুব স্পষ্টতই তাদের সাবমিশন করেছেন এবং সেটা রেকর্ড হয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো কিছু নিয়ে সিজ করতে পারেনি বা কোনো পাঞ্চনামা নীল, সেই জন্য সেই মামলাটা ডিসপোজড অফ হয়। এবং আরেকটি মামলা যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফাইল করেছে সেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেটা শুনানি হওয়ার পর তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে কলকাতা হাইকোর্টের মামলাটা, সেটা জজ সাহেব লিবার্টি দিয়েছেন সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পর কোর্টে মেনশন করতে। বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির সময় দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাউটন স্ট্রিটে তাকে সবুজ ফাইল সহ ল্যাপটপ ও নথি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। देखो मैंने सब लेके आया, सो माय हार्ड डिस्क, सी फोन, हार्ड डिस्क, all they are collecting and অন্যদিকে সেক্টর 5 এর অফিস থেকে নথি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে। ইডির বিরুদ্ধে তৃণমূলের তরফে হাইকোর্টে দায়ের পিটিশনে দাবি করা হয়, বেআইনি তল্লাশি অভিযানে যে গুরুত্বপূর্ণ নথি, তথ্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি যেন তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হয়। সেই মামলার শুনানিতে বুধবারও প্রথমে তৃণমূলের আইনজীবী বলেন, আমাদের কাছ থেকে যে তথ্য ইডি নিয়ে গেছে সেটা যেন প্রকাশ করা না হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়। ইডির আইনজীবী বলেন, কোনো অন্তর্বর্তী নির্দেশের এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা কিছুই বাজেয়াপ্ত করিনি, যা নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। পরে তিনি ফের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবৈধভাবে ইডির কাছ থেকে নথি ছিনিয়ে নিয়েছেন, তার সহযোগী ছিলেন ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার। তখন তৃণমূলের আইনজীবী আর্জি জানান, ইডির আইনজীবীর বক্তব্য রেকর্ড করা হোক যে তারা কিছু বাজেয়াপ্ত করেননি। ইডির আইনজীবী ফের বলেন, 8ই জানুয়ারি ইডি দুটি জায়গা থেকে কিছুই বাজেয়াপ্ত করেনি। তিনি ফের বলেন, নথি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তথ্যগুলো এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং যে সমস্ত কাগজপত্র, সেগুলো তো ইডির অ্যালিগেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে ছিনিয়ে নিয়েছে তার হায়ার অফিসিয়ালদের নিয়ে গিয়ে, এবং সেটাই কলকাতা হাইকোর্ট মান্যতা দিয়েছে। যেহেতু ইডি কোনো রকম কোনো কাগজপত্র বা ডিভাইস সিজ করেনি, যেহেতু সিজ করেনি সেই সম্বন্ধে কোনো রকম রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব বা কোনো রকম পেয়ার সেটা মঞ্জুর করেনি, সেই জন্যই রিট পিটিশন ডিসমিস করে দিয়েছেন মহামান্য বিচারপতি। ইডি সুপ্রিম কোর্টে যে পিটিশন দাখিল করেছে, বৃহস্পতিবার তার শুনানি হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অবশ্যই ঠিক উল্টো দিক থেকে বৈশ্বনাথদার কাছে আসবো। দেখুন, সব বুঝলাম, কিন্তু শুনানির প্রথম দিনই মামলা খারিজ। পরের পর পিটিশনে তৃণমূল কংগ্রেস বলেছে, প্রত্যেক নেতানেত্রী বলেছেন, এই স্টুডিওতে বৈশ্বনাথদারা বলেছেন যে ভেরিয়াস কনফিডেন্সিয়াল অ্যান্ড সেন্সিটিভ ডেটা পার্টেনিং টু দ্য ক্যাম্পেনিং সাপোর্ট টু দ্য পিটিশনার ইন দ্য অ্যাসেম্বলি ইলেকশন 2026 ইডি চুরি করেছে। একেবারে স্পষ্ট ভাষায় পরের পর পিটিশনে লেখা হয়েছে। আর তার মোটিভ কি? যাতে তৃণমূলের ক্ষতি হয় এবং কোট আনকোট ডেমোক্রেটিক প্রসেসে যাতে পশ্চিমবঙ্গে কিছুতেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়।
কিন্তু সুপ্রিম কোর্টে যেতে হলো না। এই গোটা ন্যারেটিভটা তো কলকাতা হাইকোর্টেই কার্যত নস্যাৎ হয়ে গেল। সুপ্রিম কোর্টের আগেই তো হাইকোর্টে এটা একটা তৃণমূলের পক্ষে ধাক্কা হয়ে গেল। বৈশ্বনাথদা মানবেন? আমি বলবো যে ইডির কথাটাকে বেদবাক্য ধরবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। একটা মামলা 5 থেকে 6 বছর হয়ে গেল ইনভেস্টিগেশন করছে। আইপ্যাক যে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী, আইপ্যাক যে তৃণমূল কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজি করছে, ভোটের তারা বিভিন্ন রকম কর্মসূচি দিচ্ছে, এটা তো সবাই জানেন। তো তাদের অফিস রেড হলো সকাল 6টা থেকে 11:30 পৌনে 12টা পর্যন্ত তারা রেড করলেন, অথচ তারা একটা কুচো কাগজ নিয়ে যাননি। এটা যদি ইডির বক্তব্য মান্যতা পায় তাহলে আমার কিছু প্রশ্ন আছে। কিছুক্ষণ আগে একজন আইনজীবী জুডিশিয়াল ডিসিপ্লিন কথা বললেন যে একই মামলার একই বিষয়ে সেটা একটা মামলা সুপ্রিম কোর্টে শোনা হবে বলে এখানে মুলতুবি দেওয়া হয়েছে, কিন্তু আর একটা মামলা এখানে মুলতুবি দেওয়া হয়নি। তা আমি সেটা বিচারকের ব্যাপার, আদালতের ব্যাপার, কিন্তু আমি এটা বিশ্বাস করতে কেউ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, কলকাতা পুলিশের কমিশনার বা এরা গিয়ে কোনো জায়গা থেকে ডাকাতি করেছেন। যেটা ইডি বলছেন এটা আদৌ কোনো বিশ্বাসযোগ্য কথা কিনা এটা বিবেচনা করবে মানুষ। একটা মন গড়া ইডিকে যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে, এটা তথ্য প্রমাণ তো মুখ্যমন্ত্রী বেরিয়ে প্রকাশ্যে লাইভেই বলেছেন যে এইগুলো ছিল আমার পার্টির তথ্য প্রমাণ, কনফিডেন্সিয়াল ডেটা, আমি নিয়ে চলে যাচ্ছি। যেটা বলেছেন যে আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারম্যান হিসাবে আমাদের কাগজ বা আমাদের যে ভোটের স্ট্র্যাটেজি, আমাদের ভোটের যে কৌশলী ছিল তার অফিসে এটা জোর করে ইডি নিয়ে যাচ্ছে, ল্যাপটপ, হার্ড ডিস্ক। হ্যাঁ, এইবার সেই জিনিসগুলো আমাদের পার্টির জিনিস, তার সেটা ভোট কুশলীর অফিসে ছিল, সেটা জোর করে নিয়ে যাচ্ছিল। যে তদন্তটা 5 বছর 6 বছরের এক লাইন একটা হুইসপার আইপ্যাকের বিরুদ্ধে কোথাও নেই, সেটা রাতারাতি 3 জন ডিরেক্টর, একজন ডিরেক্টর কলকাতায় আছে, শুধু তার সে তৃণমূলের হয়ে কাজ করছে বলে তার বাড়িতে, তার অফিসে রেড করতে হবে, আইপ্যাকের অফিসে রেড করতে হবে। তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করলে তাকে বলা হবে ডাকাতি। আর এই ডাকাতির গল্পটা কেউ বিশ্বাস করবে? একজন মুখ্যমন্ত্রী, একজন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার, এরা নাকি গিয়ে ডাকাতি করছে। এটা যদি গ্যাপের প্রসঙ্গতে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমায় বলুন যে অফিসে ওটা তো মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে আসেননি, পুলিশ কর্মীরা তারা ফাইল নিয়ে বেরিয়েছেন এবং দেখা যাচ্ছে যে গাড়িটায় তুলছেন সেই গাড়িটা রেজিস্ট্রিকৃত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। তো রাজ্য পুলিশ তৃণমূলের মানে দলের গাড়িতে ফাইল কেন তুলবে? মানে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করেননি। মূল প্রসঙ্গ থেকে সরে গেলে হবে না। মূল প্রসঙ্গটা আমি মূল প্রসঙ্গটা এটাই বলতে চাই যে ইডি যা যা কথা বলেছে, আপনি একটা ছবি দেখাচ্ছেন যে ছবিটার আপনি মান্যতা দিচ্ছেন আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে যেটা দেখেছি, কিন্তু আমরা যেটা বলতে চাইছি সেই কথা কিন্তু কোনো রিপ্লাই আসছে না। এটা কি কেউ বিশ্বাস করবে যে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবরা কোনো জায়গায় গিয়ে ডাকাতি করতে গেছে? ইডি যে পিটিশনে এই কথাটা লিখেছেন এটা কি বিশ্বাসযোগ্য হচ্ছে? পুলিশ যে ফাইলগুলো বের করে আনছে সেটা পুলিশের কাজ হিসেবেও তো বিশ্বাসযোগ্য হচ্ছে না। পুলিশের কাজ পার্টির নামে রেজিস্ট্রি করা গাড়িতে ফাইল তুলে দেয়া। যে গোটা ব্যাপারটাই তো জুডিশিয়ারি এর মধ্যে আছে। আপনি বলুন না যে 6 ঘন্টা 7 ঘন্টা ইডি একা রেড করলো, একটা বাড়িতে একটা কুচো কাগজও সিজ করেনি। আমার 35 বছরের ওপর ওকালতি হয়ে গেছে, ফৌজদারি ওকালতি, আমি এটা কিন্তু পাইনি কোনো জায়গায়। এই প্রথম দেখলাম যে এত বড় একটা এজেন্সি, যাকে বিজেপির শাখা সংগঠন বলে আবার কেউ কেউ, তিনি এজেন্সি 6 ঘন্টা রেড করার পরেও একটা কুচো কাগজও উনি উদ্ধার করতে পারেননি বা সিজ করতে পারেননি। এখন এই কথাটা বলছেন একটা মন গড়া কথা। এটা আমি মনে করি একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই রেডটা করা হয়েছে। বেশ, আমি বলছি যে 5:45 ইডি, মানে কোন জায়গাটা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ধরার চেষ্টা করছেন যে 5:45 ইডি ঢুকেছে, তারপর মুখ্যমন্ত্রী 12টা 1 বা 2 মিনিটে যখন দুপুরে তিনি ঢুকলেন তার আগে অবধি ইডি কি করছিল? তারা কোনো কিছু সিজ করেনি। দুটো ভেন্যুতে বৈশ্বনাথদা পরের প্রেমিসেসটা ধরছেনই না। আমি প্যারালালি দেখবেন এই মামলায় হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট দুটো একই ঘটনা। এমনকি শুধু ইডির করা পিটিশন নয়, বারবার যে পিটিশনগুলো তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছে তাতেও খুব স্বাভাবিকভাবেই গোটা ঘটনাটা একই আলোতে দেখা হচ্ছে। তার কারণ দুটো প্রেমিসেসই হচ্ছে সার্চ প্রেমিসেস এবং দুটোতে যে ঘটনা ঘটেছে তা সমস্ত তদন্তের পেরিফেরির মধ্যে আসবে এবং বিচারের পেরিফেরির মধ্যে আসবে।
আসবে। আবার বলছি, আগামীকাল 10:30টার সময় সুপ্রিম কোর্টে এই মামলা আছে। দেখুন, সুপ্রিম কোর্টে ইডির পিটিশনে দাবি করা হয়েছে যেহেতু ঘটনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5-এর বেশি ছিল এবং তাদের হাতে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতার 310 নম্বর ধারা অনুযায়ী চুরি নয়, ডাকাতির অভিযোগে অভিযুক্ত। এর পাশাপাশি ইডির এই পিটিশনে আরও দাবি করা হয়েছে যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন, তাদের কাছে পিস্তল এবং রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে প্রস্তুতি নিয়ে ঢুকেছিল এই সশস্ত্র বাহিনী, তাতে বাধা দিলে প্রাণহানি পর্যন্ত হতে পারত। কিন্তু আমার পরবর্তী বক্তা সজলের কাছে আমার প্রশ্ন থাকবে, ইডির সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী ছিল তারাও কি নিরস্ত্র ছিল? তাদের হাতে তো আগ্নেয়াস্ত্রই ছিল এবং গোলাপ ফুলের তোড়া ছিল না। তাহলে একটা সার্চ প্রেমিসেস শুধু নয়, দুটো সার্চ প্রেমিসেস থেকে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বেরিয়ে গেলেন আর তারা চুপচাপ বসে থাকলো। আমি গুলিগোলা চালানোর কথা বলছি না, সাধারণ প্রতিরোধের চেষ্টাটুকু করলো না। দেখুন, সজল খুব ভালো করে জানে যে এ রাজ্যে সন্দেশখালির ঘটনার পর সমস্ত রেডে রীতিমতো সশস্ত্র জওয়ান নিয়ে পূর্ণ প্রস্তুতিতে ইডি বা সিবিআই যায়। ইনফ্যাক্ট সজলের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর 2জন জওয়ান থাকেন, স্টুডিওতেও তারা এসছেন, তাদের তো কখনো নিরস্ত্র হয়ে আসতে দেখি না। আমি আবার বলছি গুলিগোলা চালানোর কথা নয়, কিন্তু প্রতিরোধের ন্যূনতম চেষ্টা কি হয়েছে? নাকি মুখ্যমন্ত্রী বেরিয়ে একটা বাক্য বলেছিলেন যে ওই ইডি অফিসাররা আমাকে কি বললো, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সেখানে কি বলেছে সেটা আর আমি পাবলিকলি বলছি না। এটা কি কিছুর ইঙ্গিত? এর পেছনের গল্পটা কি? সজল কি বলে? না, আমি তো এখানে গল্প বলতে আসিনি, যেটা ঘটনা সেটা বলতে এসেছি। সেটা হচ্ছে ঘটনা তুমি জানো, ভেতরে ঘটনা বলো না। হ্যাঁ, যেটা আমরা দেখছি আর কি, যেটা হচ্ছে যে দেখুন, এটা ইডির বোঝা উচিত ছিল যে পুরো রাজ্যটাই সন্দেশখালী। ওরা সন্দেশখালী, শাহজাহান আর মমতা, আমি বেগম টেগম বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় যে একই জিনিস, এটা ওদের বোঝা উচিত ছিল। সেটা ইডির বুঝতে ভুল হয়েছিল। দেখুন, এটা ঠিক বলেছেন যে যারা ইডির পক্ষে গেছিলেন তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছিলেন তাদের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল। দুটোই প্রশাসনিক সংস্থা, তারা উর্দি পরেই দুপক্ষ এসেছিলেন। এই জায়গায় আপনি যেটা বলছেন যে তারা যদি লাইন করে দাঁড়িয়ে পড়তেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আটকে দিতেন, তাহলে আজকের এখানের আলোচনা সভাটা হতো মমতা ব্যানার্জির ওপর শ্লীলতাহানি, এবং হয়তো দেখা যেত দুপক্ষের একটা বিস্তর ধাক্কাধাক্কি, গুতোগুতি, তারপর সেটা আরো বড় দিকেও যাওয়ার সম্ভাবনা ছিল। গুলিগোলা যেত কিনা আমি বলতে পারবো না, কিন্তু প্রাণহানির আশঙ্কা যারা করেছে তারা নিশ্চয়ই এটার মাধ্যমেই করেছে যে তার সেখানে গুলি চললেও চলতে পারতো। দুটো ফ্যাকচুয়াল এরার সজল। এক হচ্ছে পুলিশ বাহিনীর যারা ছিল, আমি অন্তত ক্যামেরায় যাদের দেখেছি তাদের মধ্যে অধিকাংশের কোনো উর্দি ছিল না। তোমার মনে থাকবে ফাইল যিনি বয়ে বয়ে গাড়িতে রাখছিলেন কোনো উর্দি পড়েছিলেন না, 1 নম্বর। আর 2 হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে তো মহিলার জওয়ানও থাকার কথা, মানে এসপি তাই বলে। আগেই বলেছি সন্দেশখালী বুঝে যাওয়া উচিত ছিল। আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমি কোনো কিছুই দেখিনি, আমি সবই পরে দেখেছি। হ্যাঁ, যাদের গায়ে উর্দি ছিল না সেটা যেমন ছিল, কিন্তু যেখানে ডিজি থাকেন, যেখানে সিপি থাকেন, এবং তারা যখন উর্দি পরে থাকেন, বাকিরা উর্দি পরলেন কি পরলেন না, দ্যাট ইজ ডাজেন্ট ম্যাটার। এবার আপনাকে আমি বলছি যে আজকের বিষয়টা যেটা, যে এতদিন আদালতে বা মানে এতদিন একটা চলছিল, ইডি বলছে তুই চোর, তৃণমূল বা মমতা ব্যানার্জি ইডির উদ্দেশ্যে বলছেন তুই চোর। আমরা যে বলতাম গলি গলি মে চোর হ্যায়, মমতা ব্যানার্জি চোর হ্যায়, আজকে প্র্যাকটিক্যালি সেই কথাকেই মান্যতা দিয়ে দিল হাইকোর্ট। তারা বুঝিয়ে দিল মমতা ব্যানার্জি ইডির বিরুদ্ধে যে চুরির অভিযোগটা এনেছেন সেই অভিযোগটা সর্বৈব মিথ্যা, মামলাটা খারিজ। ফলে স্বাভাবিকভাবে এখন বাকি রইল মমতা ব্যানার্জি চোর, এবং সেই চোরের উদ্দেশ্যে কি বিধান হয় সেটার জন্য আগামীকাল আমাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলছি, এই যে বৈশাদারা বারবার বলছে যে ইডির কথা বেদবাক্য নয়, ঠিকই ইডির কথা, সিবিআই এর কথা আজকে বেদবাক্য নয়, যখন ক্ষমতায় ছিলেন তখন, ক্ষমতায় ছিলেন না তখন সেটা বেদবাক্য ছিল। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, প্রত্যেকটা থানায় থানায়, সুমনদা আপনি জানেন, আপনি এখন মানবেন না সেটা আমি জানি না, প্রত্যেকটা থানায় থানায় আমাদের মতন যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদের বিরুদ্ধে প্রচুর ওয়ারেন্ট জমিয়ে রাখা হয়, যেটা নজরুল সাহেব বলতে পারবেন। এই ওয়ারেন্টগুলো ইউজ করা হবে কখন? এই ওয়ারেন্টগুলো ইউজ করা হবে রাজনৈতিক উদ্দেশ্যে
ঠিক নির্বাচনের মুখে মুখে। তাই যদি আপনারা বলতে চান যে এটা রাজনীতি কিনা, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনারাও যে এটা না, আমি তো এই জন্য আমি সূর্যনীল বাবুকেও যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে এই ন্যারেটিভটা সেট করা নয় তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যান তারপরে কোর্টে আমরা একেবারে প্রমাণ করে দেবো যে এটা বেআইনি কাজ হয়েছে। সেই জন্য আমি যেভাবে নিরস্তভাবেও প্রতিরোধ করা উচিত ছিল, দরকার ছিল, করলাম না। এখন নিরস্ত্রভাবে প্রতিরোধ হয়েছে কি হয়নি সেটা তো আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, ওখানে সেটা ছিলেন না। কেউ মানে আমি বলছি সবাই মানে দুটো পিটিশনে একটা বাক্য কেউ লেখেননি, যার ফলে আমাদের ধরে নিতে হবে হয়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা ইডি কোনো পক্ষ তো বলতেন না। আমি ধরে নিলাম যখন একজন দেখুন একজন প্রশাসনিক কর্তা গেছেন, যিনি গেছেন প্রশাসনের সর্বোচ্চ, পুলিশের যিনি গেছেন তিনি পুলিশের সর্বোচ্চ, কলকাতা পুলিশের যিনি গেছেন তিনি কলকাতা পুলিশের সর্বোচ্চ, আবার সানাইয়ের মতন বাঁচতে নন্দিনী চক্রবর্তী যিনি গিয়েছেন তিনিও প্রশাসনের একজন সর্বোচ্চ। এই ধরনের মানুষ যদি ওখানে গিয়ে হাজির হয়, সুমনদা বলা খুব সহজ, যদি এখন এই টেবিলে এসেও তারা এখানকার কাগজপত্র আপনার ল্যাপটপ তুলে নিয়ে যায়, আপনি তাৎক্ষণিক কিছু করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, আমার সন্দেহ ভুল হতে পারে, কিন্তু পরে তার রিঅ্যাকশন নিশ্চয়ই হবে। তার কারণ দুটোর মধ্যে তফাৎ আছে সজল, একটা হচ্ছে ইডি বা পুলিশ দুটোই হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি, তাদের নথি তোলা আর এবিপি আনন্দের নথি বা কাগজ তোলাটা দুটো আলাদা। এই জায়গাটাই বোঝাতে চাইছি, দুজন ল এনফোর্সমেন্ট মানে এনফোর্সিং এজেন্সি, যে আইনকে স্থাপন করার সংস্থা দুজনে নয়, একজন কিন্তু আইনের সহায়তা নিয়ে বেআইনি কাজ করছে, একটা দল আইনের সাহায্য নিয়ে আইনের বলে বলিয়ান হয়ে তারা চুরি ডাকাতিতে লিপ্ত হয়েছে। আমি আপনাকে বলছি যে বৈশাদা যেটা বলছিলেন যে ইডির এই যে চুরির অভিযোগ মানুষ বিশ্বাস করে না, আরে বৈশাদা আপনি বলছেন ঠিক, আপনার বিবেক বিশ্বাস করে? মমতা ব্যানার্জি নিজে বলছেন আমি মোবাইল নিয়ে চলে এসেছি। বলতে খারাপ লাগে যে মমতা ব্যানার্জিকে আগামী দিন যদি কলকাতা পুলিশ সরকার বদল হওয়ার পর যদি বাগলারি সেকশন ধরে নিয়ে যায় মোবাইল চুরির অপরাধে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আপনি বলছেন তিনজন ডিরেক্টরেটের একজন, ডিরেক্টরের একজন কেন? সত্যি কথা, এই প্রশ্নটাতে আমি আপনার সাথে সহমত যে লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রে অভিযোগ, কিন্তু আমি বিজেপি হয়েও আমি এই অভিযোগটা করছি, লিপস অ্যান্ড বাউন্সের এতগুলো ডিরেক্টরকে বাদ দিয়ে শুধু একটা দুটো ডিরেক্টর, একটা দুটো চাকর বাকরকে কেন টানাটানি করে? সবগুলোকেই টানাটানি করা উচিত। সেই ব্যাপারে আমি একটা কথা বলি, দেখুন একটা কথা সজল, যেহেতু একটা আচ্ছা বলে যাবে, সবচেয়ে বড় কথা হচ্ছে পার্টির দলিল চুরি হচ্ছিল ইডির নেতৃত্বে। আপনারা অনেকেই দেখিয়েছেন সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা ফাইল কেন, সেটার উত্তর দিন। সেখানে নন্দিনী চক্রবর্তী কেন, সেটার উত্তর দেবেন। আমি বলি যার মারাত্মক উদাহরণ দিয়েছে, এখন দেখুন যদি কোনো আইন মানা সংস্থা যাদের কাজ, যাদের সাংবিধানিক দায়িত্ব যে আইনের প্রতিষ্ঠা করা, তারা যদি এই ল্যাপটপ নিয়ে চলে যায়, সত্যি সত্যি কিছু করতে পারবো না। কিন্তু আমি যদি ইডি হতাম আর ইডির ক্ষমতা আমার থাকতো, তাহলে আমি ল্যাপটপ চুরি আটকাতাম, একেবারে এইভাবে আটকাতাম, মানে খুব সিম্পল। কিন্তু জোকস অ্যাপার্ট, একটা দুর্ভাগ্যের পার্টও আছে। সজল যে উদাহরণটা দিল যে দেখুন ভোট এলে এই জমিয়ে রাখা এফআইআরগুলো সেগুলো টেনে বিরোধীদের হয়রানি করার অভিযোগ করছে রাজ্যের বিরোধীরা, আবার রাজ্যের শাসক বলছে কেন্দ্রের শাসক ভোট এলে এজেন্সিকে সক্রিয় করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। কি দুর্ভাগ্য! মানে আমি বলছি কেন্দ্র বা রাজ্য কোথাকার এজেন্সি, তারা যথেষ্ট ফেয়ারনেসের সঙ্গে একটা ভোট হতে দেবে না? তাদের একটা কোনো রাজনৈতিক দিকে ঝুঁকে থাকতে হবে। এটা সাধারণ নাগরিক হিসেবে, ভারতবাসী হিসেবে এবং রাজ্যবাসী হিসেবে দুর্ভাগ্যের। বৈষ্ণব চট্টোপাধ্যায় মানে বিজেপির প্রতিনিধির কথায় এটাই প্রমাণ হলো যে নির্বাচন হচ্ছে বলে ইডিকে ওরা ব্যবহার করছে। মানে নির্বাচন এসছে বলে 6 বছর ধরে যে ইনভেস্টিগেশনে এক লাইনও পাওয়া গেল না, সেইটাকে নিয়ে ইনভেস্টিগেশনে এসে সব এইসব কথা কেউ বিশ্বাস করছে না। আপনারা টিভিতে রোজ বলছে না, বিশ্বাস করছে না, এটা বলেন নির্বাচন আসবে, মোদি মানে চোর, বিজেপি মানে চোর, ব্যাংকের টাকা চুরি করে নিয়েছে, দেশের সম্পদ করে নিয়ে চলে গেছে। কেন ভাই কথা বলেন? আরে দেশের আপনি ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছেন, আপনারা বিজেপি পার্টি। আরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা লিকুইডেট করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমি বলছি ভুলে যান কিছুক্ষণের জন্য এজেন্সি। আমরা 9-এর দশকে যাদের ছোটবেলা কেটেছে, একটা ভয়ঙ্কর ছবি দেখেছিলাম। সেখানে অবশ্য কেন্দ্রের এজেন্সি ছিল না, রাজ্যে ক্ষমতা বদলের পর
জয়ললিতা ক্ষমতায় এলেন, করুণানিধিকে মাঝরাত্রিরে তাকে চ্যাংদোলা করে তার শোবার ঘর থেকে টেনে গ্রেফতার করলো পরিবর্তিত সরকারের পুলিশ। আমি বলছি এই ভয়ঙ্কর ছবিটাও কিন্তু সুষ্ঠু গণতন্ত্রের পরিচয় দেয় না। সোজা কথায় বলি, পুলিশের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে নথি ডাকাতি করার, কোট আনকোট ডাকাতি। আবার এই পুলিশই কলকাতার 2টো থানায় 4টে মামলা করেছে ইডির বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে ইডি বলছে যে এই এফআইআরগুলো করা হয়েছে ইডির কর্তব্যরত অফিসারদের বিরুদ্ধে অশুভ উদ্দেশ্যে। কাল সুপ্রিম কোর্টের মামলা আবার ইডি চাইছে এই গোটা ঘটনাটার সিবিআই তদন্ত হোক। হ্যাঁ, তাহলে কি শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, ডিজিপি, সিপি সবাই তদন্তের আওতায় চলে আসতে পারেন? আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম কি বলে? সঞ্চালক মহাশয়, আমাদের রাজ্যের হাতে স্টেট আর্ম পুলিশ আছে, কলকাতা আর্ম পুলিশ আছে, এমনি পুলিশ আছে, তাদের কাছে অস্ত্র আছে। কেন্দ্রের হাতে সিআইএসএফ, বিএসএফের মতো সেন্ট্রাল আর্ম পুলিশ ছাড়াও আর্মি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে। আচ্ছা, তো আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য বাহিনীর যুদ্ধ হয় না কেন? যে উভয় বাহিনী আইন অনুসারে কাজ করেন। আমি আগের দু একটা উদাহরণ দিচ্ছি যে এখানে যুদ্ধ হতে পারত। আপনি যে প্রশ্ন সজলকে করেছেন তার উত্তরও এখানে পেয়ে যাবেন। রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের অফিসাররা যখন এসেছিলেন, তারা তো আইন অনুসারে এসেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করতে হোক কিংবা গ্রেপ্তার করতে হোক, আমি জানি না। তাদেরকে কলকাতা পুলিশের লোকেরা আটক করে থানায় নিয়ে চলে গেল। এটা আইনি কাজ ছিল না বেআইনি কাজ ছিল? বেআইনি কাজ ছিল। যদি সিবিআইয়ের লোকেরা বাধা দিতেন এবং গুলি চালাতেন, তাহলে তো কেন্দ্র রাজ্য যুদ্ধ হয়ে যেত। আবার দেখুন, কিছু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হলে নিজাম প্যালেসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছিল। কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, তাদের অফিসারদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আবার সেখানে মোতায়েন করা হয়েছিল। তো এটা কি কেন্দ্র রাজ্য যুদ্ধের জায়গায় চলে যাচ্ছিল না? এই যে আপনি বলছিলেন এটা ঠিক। আমি যদি ইডির অফিসার হিসেবে ওখানে থাকতাম, তাহলে মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, যেটা নিতে গেলে বাধা দিতাম, কিন্তু বাধা দিয়ে আটকাতে পারতাম আমি সে দাবি করছি না। কারণ দেখুন, মুখ্যমন্ত্রী যখন লাউডন স্ট্রিটে পৌঁছেছেন, তার আগে সেখানে কমিশনার পৌঁছেছেন এবং কমিশনারের সঙ্গে আরও পুলিশ ছিলেন। যখন সল্টলেকে গিয়েছেন, ডিজি পৌঁছেছেন, ডিজির সঙ্গে আরও পুলিশ ছিলেন। এবং পুলিশের লোকেরাই যেমন দাবি করা হচ্ছে যে ফাইলপত্র এনে গাড়িতে রাখছিলেন, পার্টির গাড়িতে। আমি বলবো যে এখানে আপনাদের কিছু রিয়াকশান দেখালেন যে কেউ ভোট কুশলীর কাজ করলে বা কেউ যদি রাজনৈতিক নেতা হয়, তো তার বাড়িতে ইডি রেড করতে পারে এরকম কোনো আইন আছে? থাকলে দেখান, যে কেউ দেখিয়ে দেন, আমি কিছু বলবো না। আমি বলছি যে ইডির কাছে খবর ছিল, সে খবরটা সত্য না মিথ্যা সেটা যাচাই হতে পারে। যে এই যে মানি লন্ডারিংয়ের টাকা প্রতীক জৈনের কাছে গিয়েছে, তারা সে তদন্ত করতে গিয়েছিল। সেই তদন্ত আটকানোর কোনো আইনগত অধিকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের ডিজি, আমাদের কলকাতা পুলিশের সিপিকে কে দিয়েছে? যদি না দিয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি গিয়েছেন, বেআইনি কাজ করেছেন। ডিজি গিয়েছেন, বেআইনি কাজ করেছেন। সিপি গিয়েছেন, বেআইনি কাজ করেছেন। তাদের যে অফিসারদের নিয়ে গেছেন, সকলে বেআইনি করেছেন। সকলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, সকলের জেলে যাওয়া উচিত। এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কেন জেলে যাওয়া উচিত? আমি 238 ধারার আগের কথা বলেছি, 132, 121 নম্বর ধারা আপনারা দেখে নিন। আর রবারি নিয়ে বসানোর বাবু আইনজীবী লোক এরকম কথা বলতে পারে না, ভাবতে পারি না। আমি বসানোর বাবুকে জিজ্ঞেস করব যে রবারির সংজ্ঞা কি? হয় থেফট নাই এক্সটর্শন, যখন আপনি কোনো থ্রেট দিচ্ছেন, যে রংফুল রেস্টুরেন্ট বা হাট। আর ডাকাতির সংজ্ঞা কি? যখন 5 জন বা তার বেশি লোকের দ্বারা হবে, সেটা ডাকাতি। অতএব আমি বলছি, আমি যে কোনো জায়গায় সাক্ষী দিয়ে প্রমাণ করব যে মমতা ব্যানার্জি, রাজীব কুমার এবং কলকাতা সিপি যেসব কাজ করেছেন সেটা ডাকাতি।
ডাকাতি সেকশনে কেস হওয়া উচিত, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ। আমি এখনো বলছি যে নজরুল বাবু কলকাতা পুলিশে বা বিভিন্ন রাজ্য পুলিশে ছিলেন, এইটা সম্পূর্ণভাবে একটা মিথ্যাচার এবং এটা কেউ বিশ্বাস করবে না যে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি এই লেভেলের মানুষরা কোনো জায়গায় গেলেন সেখানে গিয়ে তারা ডাকাতি করে কয়েকটা কাগজ নিয়ে আসতেন। আমি তো সংজ্ঞা বলছি, আপনি বলুন না, আমার সংজ্ঞা আপনি একটা মন গড়া একটা কমপ্লেন করতেই পারেন, কিন্তু এটা কি বিলিভেবল কি বিলিভেবল নয়, বিশ্বাসযোগ্য কি বিশ্বাস, আমি সেই জায়গাটা বারবার আমি দু তিনটা প্রশ্ন করবো বৈষ্ণব বাবুকে। আপনার জিনিস আপনার বিনা অনুমতি নিলে চুরি হয় কিনা আপনি বলুন, হ্যাঁ কিনা? হয়তো। আচ্ছা বলুন, আপনি যদি হাট অথবা রংপুর রেস্টুরেন্টের ভয় দেখিয়ে সেই জিনিসটা নেন তাহলে সেটা রবারি হয় কিনা? কি করে এটা হতে পারে? আরে সংজ্ঞা আপনি বের করে দেখাবো, আপনি বললে তো হবে না। আপনি বলে যে রঘু ডাকাত চিঠি দিয়ে আসতো, তাই মানে অনেকগুলো কেন্দ্রীয় বাহিনী আছে বলে যে এটা ডাকাতি নয়, সেটার মধ্যে আমি যাচ্ছি না। বৈশাদা যদি খুব কষ্ট করে এই লড়াইটা চলছে যে মমতা চোর না ডাকাত, মমতা ব্যানার্জি চোর না ডাকাত, আমি বলছি আমার একটাই প্রশ্ন আছে, ধরুন ইডির ব্যর্থতা আছে, ইডির ভুল হয়েছে, ইডির এরকম কাজ করা উচিত হয়নি, এগুলো আমি সব মেনে নিচ্ছি, কিন্তু কোন অঙ্কে মমতা ব্যানার্জির এই ঘটনাটাকে বাঘিনীর পরিচয়, বাঘিনী হয়ে উঠলেন, মমতা ব্যানার্জি শেরনি হয়ে উঠলেন এবং সেগুলোও সংবাদ মাধ্যমে অনেক জায়গায় দেখাচ্ছেন, আমি সেইটা জানতে চাই। আমি শুধু সেই প্রশ্নটা আমি আগেও বলেছি, আজকেও বলছি যে লড়াইটা যখন আইনি থেকে আইনগত জায়গা থেকে রাজনৈতিক জায়গায় যায় তখন লড়াইটা রাজনৈতিকই হয়। এখানে ইডি যে ঘটনাটা ঘটিয়েছে সেটা কোনোভাবেই আইনগত দিক থেকে করেনি, সে রাজনৈতিক লড়াই লড়তে এসেছিল। বিজেপির হয়ে রাজনৈতিক লড়াই লড়তে এলে তার রাজনৈতিকভাবেই দেবে, রাজনৈতিকভাবেই দেবে, স্বাভাবিক। আমি এক সেকেন্ড, তন্ময়ের যুক্তিটা আমি যদি ধরি নজরুলদা, তাহলে তো বলবো আমি যে সংবিধান বা এই যুক্তি কেন রাহুল গান্ধী জানেন না? রাহুল গান্ধীকে ইডি পরপর 5 দিন 55 ঘন্টা জেরা করেছে, তো রাহুল গান্ধী গেলেন কেন? বলতেই পারতেন যে তো রাজনৈতিক ভাবে রাখছে, আমি যাব না, মানি না। মানে আমি বলছি, আমি কে ঠিক কে ভুল জানি না, রাহুল গান্ধী বাবু তমগ্নরা রাজনীতি করে, তার মানে আমাকে খুন করে দিলে সেটা খুন হবে না? মমতা ব্যানার্জি রাজনীতি করে, রেডটা কিসের জন্য? প্রতীক জৈনের বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে যে ডকুমেন্টস গুলো নিচ্ছে সেই ডকুমেন্টস গুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচন। আপনার নেতা বলেছে, শুভেন্দু চলে এসছে, কি ইন্টারেস্টিং দেখুন। আমি হচ্ছে এখানে প্রশ্ন উত্তরটা লক্ষ্য করুন, দরকার হলে রিপিট দেখবেন। সেটা হচ্ছে রেটটা কিসের জন্য? উত্তর এলো চুরির জন্য। একদল বললো তথ্য চুরির জন্য, আরেক দল বললো কয়লা চুরির জন্য। এবার কি ঠিক করবেন আপনারা ঠিক করুন, কিন্তু ঠিক করার যারা, তারা আগামীকাল ঠিক সকাল 10:30টায় বসছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এই মামলা কোন দিকে যেতে পারে অবশ্যই আমাদের প্রতি মুহূর্তে নজর থাকবে। পরের প্রতিবেদনে এখন প্রিভিউ। আইপ্যাক তল্লাশি কাণ্ডে প্রথমে হাইকোর্ট ও তারপরে সুপ্রিম কোর্টে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, দাবি করেছে সিবিআই তদন্ত। বুধবার ইডির মামলা মুলতবি করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করেছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে। কোথাও তারা অভিযোগ করেছে বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। কোথাও ইডির তরফে আরো চাঞ্চল্যকর অভিযোগ করে বলা হয়েছে ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির এই মামলার শুনানি। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, সুপ্রিম কোর্টেই শুনানি হোক আর হাইকোর্টেই শুনানি হোক, এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ঔদ্ধত্য আর কেউ না দেখাতে পারে। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে না। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তার দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। বুধবার হাইকোর্টের শুনানিতেও সুপ্রিম কোর্টে দায়ের করা ইডির মামলার প্রসঙ্গ ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, শুক্রবার আদালতের পরিস্থিতি নিয়ে ইডি সুপ্রিম কোর্টে কি করে অভিযোগ করলো? 8ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশি নিয়ে যে চাপানোতর তৈরি হয় তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ইডি এবং তৃণমূল দুপক্ষই। শুক্রবার জোড়া মামলার শুনানি থাকলেও সেদিন তা পিছিয়ে দেন বিচারপতি। এর মধ্যে সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করে সেখানে অভিযোগ করা হয় হাইকোর্টে যাতে শুনানি না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি। শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে তা পিছিয়ে দেন বিচারক। এই হই হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট, যেখানে দলের সদস্যদের উঠে এসে জমায়েত করতে বলা হয়। বুধবার সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কি করে তারা সুপ্রিম কোর্টে এই ধরনের অভিযোগ করলো? সুপ্রিম কোর্ট তো সব ভিডিও দেখবেন না। পাল্টা ইডির আইনজীবী বলেন, আপনি কি করে জানলেন যে সুপ্রিম কোর্ট কিছু দেখবেন না? সুপ্রিম কোর্ট উমর খালিদের সব ভিডিও দেখেছে। শেষ অবধি বৃহস্পতিবার শুনানিতে ইডির তোলা একাধিক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালত কি বলে সেদিকেই সবার নজর। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কলতানের কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো। বামপন্থীদের ইডি নিয়ে অবস্থান কিন্তু রাজধানীতে একরকম, আবার রাজ্য রাজনীতিতে আরেক রকম। ইডি নামক এজেন্সিটা সম্পূর্ণভাবে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করে, বামপন্থীরা দিল্লিতে বলেন, এবং তার প্রতিবাদে ইডির বিরুদ্ধে রাহুল গান্ধীর সঙ্গে সিপিএম নেতারা মিছিলে পা মেলান। কিন্তু সেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব রাহুল গান্ধীর ওপর প্রযুক্ত হলেও এখন এখানে সিপিএমের মতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কোনো ব্যাপার নেই, এখানে সেটিং আছে, এবং সেই সেটিং তৃণমূল আর বিজেপির মধ্যে। কলতানের কাছে এই দু রকমের অবস্থানের কোনো ব্যাখ্যা আছে? এর প্রশ্নের উত্তর তো ইডি চোখের সামনে দিয়ে দিয়েছে। চিদম্বরমের বাড়িতে ঢুকতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কি থাকে? দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কি থাকে? আর পশ্চিমবাংলায় এলেই ইডির পা কাঁপতে থাকে, না সেই কৈশোরের নতুন প্রেমের মতো হাঁটু কাঁপতে থাকে, এটা আমরা বুঝতে পারি না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান হিসেবে না মুখ্যমন্ত্রী হিসেবে ওই বাড়িতে গেছেন, উনি নিজে ব্যাখ্যা করেছেন স্পষ্ট করে। আজকেও দেখলাম কোর্ট থেকে বেরিয়ে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ ব্যাখ্যা করছেন যে উনি তৃণমূলের প্রধান হিসেবে ওই বাড়িটায় ওই দুটো প্রেমিসেসে গেছিলেন। তাহলে ওই দুটো প্রেমিসেসে গেলেন, প্রথম প্রেমিসেস থেকে আরেকটা প্রেমিসেসের দূরত্ব 12 কিলোমিটার, এবং প্রথমটায় ঘোষণা করে গেলেন যে আমি ওইটাতেও যাব, ওখান থেকেও যা যদি কিছু তথ্য ইত্যাদি পাওয়া যায়। তাহলে যারা রেগুলার মনিটরিংয়ের মধ্যে রয়েছেন, ইডি অফিসিয়াল বা আরও যারা আরও মাথায় রয়েছেন দিল্লিতে, তারা ওই দীর্ঘ যাত্রা ইত্যাদির সময় কোনো প্ল্যান বি ছকতে পারলেন না। এই লাউডন স্ট্রিটের না দেখলাম গেট খোলা, ইডির চলছে, রেড চলছে, আর একেবারে আমাদের যেরকম মাঠে খেলার হতো যে 4টে ইট নিয়ে এলাম, আজকে এই মাঠটা আমার, আমি ফুটবল খেলবো। ইডির রেডের ক্ষেত্রেও তাই, গেট খোলা, সবাই যে যার মতো ঢুকে পড়ছে, বেরিয়ে পড়ছে, কাগজপত্র নিয়ে আসছে। ঘরের মধ্যে হাজারো ফাইল বোধহয় থাকবে, আমি জানি না, যেরকম সব অফিসে থাকে। তার মধ্যে ফাইলটা চেনালো কে, যে এই ফাইলটা আর ওই হার্ড ডিস্কটা ওর মধ্যেই আপনার মোবাইল ফোন, সেটা তো সাইজে খুব ছোট। মানে আমি বলছি মোবাইল ফোন খুঁজে 5 মিনিটে বা 9 মিনিটে বা 7 মিনিটে বের করে আনা কঠিন, কিন্তু আমি বলছি ইডির যারা ছিলেন তাদের র্যাঙ্ক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। মানে আমি বলছি ছোট কোনো অফিসার যাননি তো তারা, মানে সেই জন্য সন্দেহটা আরও বেশি যে ইডি নাকি চেন্নাইয়ের বুক থেকে ডিএমকে মন্ত্রীকে গ্রেফতার করেন, তারা ন্যূনতম প্রতিরোধ করেনি নাকি করতে চায়নি। আমাদের ধারণা হচ্ছে যে এখানে প্রতিরোধটা করা হয়নি, কারণ যে লাউডন স্ট্রিটে এত গুরুত্বপূর্ণ তল্লাশি, রাজীব কুমারের বাড়ির কথা আগের আলোচনা এসছে, রাজীব কুমারের বাড়ির সামনে কলকাতা পুলিশের ওই আপনার হাত ধরে ধরে দাঁড়িয়ে গার্ডওয়াল এবং রীতিমতো ধস্তাধস্তি, তারপর তুলে নিয়ে যাওয়া, নজরুল সাহেব বলেছেন। সেই ঘটনা আমরা যখন দেখেছি, এই দিনে এই ঘটনা দেখিনি। বিজেপির নেতা বললেন যে ওইটা হলে আরও রক্তক্ষয়ী কিছু ইত্যাদি ইত্যাদি হতে পারে, কিন্তু ন্যূনতম চেষ্টাটা কি হলো?
এক্সিকিউটিভ পাওয়ার আছে মুখ্যমন্ত্রীর, কমিশনারের, যদিও তৃণমূলের নেতার সাথে পুলিশ কমিশনার এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে কেন যাবেন আমরা জানি না, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল দৌড়ে দৌড়ে নিয়ে যে ভদ্রলোকরা আসছিলেন তারা আদৌকে আমি জানি না পুলিশ না অন্য কোনো পার্টি ক্যাডার বলতে পারবো না, কিন্তু তারা ফাইল নিয়ে এসে ভেতরে রাখলেন। সিআরপিএফ জওয়ানরা তাদের একজনকেও ধরার চেষ্টা করেছেন যে ভাই তুমি ফাইল নিয়ে কোথায় যাচ্ছ, হলো না এই কারণে যে ওইটা যে কি তথ্য আছে, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির অফিসে হতো বলা যেত যে এটা প্রতিহিংসামূলক হচ্ছে আমাদের রাজনৈতিক দলের অফিসে এসে, তাহলে কোনো একটা বেসরকারি সংস্থা সেখানে কি তথ্য রয়েছে এবং দলের গোপন তথ্য কি প্রার্থীর নাম নাকি প্রার্থীকে কিছু টাকা পয়সা দেওয়া হবে নির্বাচনের আগে, সেইগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইলে থাকে কিনা এইটা প্রশ্ন। কিন্তু প্রশ্ন আরও আছে যে অভয়াকাণ্ডের সময় একটা গান খুব বিখ্যাত হয়েছিল আর কবে, আমি সম্ভবত শুনলাম যে ইডি আবার এই বিষয়টাতেও সিবিআই এর তদন্ত চেয়েছে। হ্যাঁ, কালকে সেই দাবিতেই তো সুপ্রিম কোর্ট গেছে। সারদা, নারদা, নিয়োগ, বালিচুরি, কয়লা চুরি, আর কত তদন্ত এবং আর কবে এটা হবে? এই যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আসছে, ইডির যারা মাথায় আছেন তারা তো এই তদন্ত আসার ব্যবস্থা করে দিয়েছেন। নির্বাচন 21-এ গেছে, নির্বাচন 24-এ গেছে, তার মাঝখানে 22-এ কি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে, তাহলে এতদিন দেখাবো ওই টাইমলাইনটা পুরো ধরে ধরে দেখাবো। এত দিনের মাঝখানে যে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে কোনো নির্বাচন ছিল না, সেই সময় যদি আসতেন তাহলে এই প্রতিহিংসার তত্ত্বটা বলা যেত না। আজকে এইটা বলতে হচ্ছে কেন? আমি শেষ করব যে কথাটা বলে, একটা কবিতার লাইন আমরা সকলে শুনেছি, স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে আসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। তাহলে যে টেলিফোন ওনাকে রাত্রে পার্থবাবু করেছিলেন, টেলিফোনের রিপ্লাই আসেনি, কিন্তু প্রতীক জৈন বা রাজীব কুমারের ক্ষেত্রে টেলিফোনের রিপ্লাই গেছে। তাহলে তৃণমূলের যে নেতারা আমাদের কথা শুনছেন এইখানে, তারা ভাবুন যে তারা আসল তৃণমূল না তারা হারাধনের 10টি ছেলে, রাজীববাবু আর প্রতীকবাবু আসল তৃণমূল, এই চর্চা চালিয়ে যেতে হবে, দুজনের কাছেই যেতে হবে। আসলে সিপিএম এর সমস্যাটা হলো ওরা না তৃণমূল বা মমতা দিকে গালাগালি না করলে ওদের পার্থবাবুর ফোন ধরেননি, বললেন এতক্ষণ কাব্য করলেন, সাহিত্য করলেন, অনেক কিছু করলেন। আমার এক কথা খুব পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে, দলের ভোট কুশলীর অফিসকে এরকম ভোটের স্ট্র্যাটেজি কেউ নিয়ে যাচ্ছে একটা এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, সেটা যদি মমতা ব্যানার্জি প্রতিবাদ করে, আপনি কি করে জানবেন আমাদের ভোটের কি স্ট্র্যাটেজি? আমাদের আমরা তো বলেছি কিভাবে, এখন আপনি ইডির কথায় একমত হয়ে বলে দিচ্ছেন যে যেহেতু সিজ হয়, আপনি বলুন না 6টা থেকে আর 12টা পর্যন্ত ইডি কি করলো, অনেক কি করলো আপনি দেখবেন না। কথা বলছি যে দেখুন, এই যে কলতান প্র্যাকটিক্যালি ঘুরিয়ে বলতে চাইলো সেটিং, মানে যেটা করে ওরা বিজেপি বিরোধী ভোটটাকে বা তৃণমূল বিরোধী ভোটটা, যেটা ঠিক আছে সরাসরি বলেছে, আচ্ছা যেটা তৃণমূল বিরোধী যে ভোটটা, যেটা বিজেপির বাক্সে গেলে তৃণমূলটা নির্ঘাত যাবে, সেটাকে ভাঙার যে চেষ্টাটা সবসময় সক্রিয়, এখনো সক্রিয়। আমি বলছি ভাই দেখুন, সেটিং এর কথা সবাই বলুন, জনতা বলুন, মাথা পেতে নেব, সিপিএম যেন না বলে। যারা 21শে জুলাইয়ের পর একটা এফআইআর মমতা ব্যানার্জির নামে করেনি, যারা কোন দিকে তাকাবো? এখানের তর্কের দিকে তাকাবো, মিটি মিটি বৈশ্যানন্দা হাসছে মিষ্টি করে সেই দিকে তাকাবো, কিন্তু জোক স্যাপার না হাসবে ভোট ভাগ করারই দেখুন কলতান একটা হালকা টাইম লাইনের কথা বলছো, টাইম লাইনের তথ্য কি বলছে? আমি আগের দিন এবিপি আনন্দের আর্কাইভের তথ্য দিয়েছিলাম, ইডি তাদের একাধিক পিটিশনে যে তথ্য দিচ্ছে বা সেইটা দেব। দেখুন ইডির দেয়া তথ্য অনুযায়ী 21শে নভেম্বর 2020 সালে সিবিআই প্রথম কয়লা পাচার কাণ্ডে এফআইআর করে। ইডি এই মামলাটাকে টেনে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে কেস করে 24শে নভেম্বর। এরপর 13ই মে 2021 সালে ইডি প্রথমবার এই মামলায় চার্জশিট ফাইল করে। তারপর 29শে জুলাই 2022 সালে ইডি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করে। তারপর দীর্ঘ একটা গ্যাপ, তারপর পাক্কা 3.5 বছর পর ইডি রেড করেছে এই 8ই জানুয়ারি 2026।
দেখুন, আমি এই তথ্যগুলো বলছি, এগুলো কিন্তু এবিপি আর্কাইভ থেকে বলছি না, এগুলো শুধুমাত্র ইডির দেয়া তথ্য, তাদেরই নানা পিটিশানে। সুতরাং এই অভিযোগ তো উঠবেই যে 3.5 বছর ধরে ইডি কি ঘুমিয়েছিল? কোর্টে ইডির দেয়া বিভিন্ন হলফনামায় এই মাঝে 3.5 বছরে তারা কি তদন্ত করেছে, একটাও জিজ্ঞাসাবাদ করেছে কিনা, একজনকেও নোটিশ দিয়েছে কিনা, তা নিয়ে একটা শব্দও নেই। এই কারণে তৃণমূল বলতে পারছে যে রাজনৈতিক প্রতিহিংসা, আর কলতানরা সিপিএম বলতে পারছে যে সেটিং। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? মানে ভোট আসলে ইডির তৎপরতা বাড়ে, লাস্ট কয়েকটা বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্বাচনের আগে ইডির তৎপরতা বাড়ে, সিবিআই তৎপরতা বাড়ে। আবার একই সাথে রাজ্যের বিরোধীদের বিরুদ্ধে একের পর এক মামলা সাজিয়ে রাখা হয় শুধু ভোটের আগের দিন রাত্রেবেলা তুলে নেওয়ার জন্য। ফলে এজেন্সি ব্যবহার কেন্দ্র বা রাজ্য দুটো, মানে কে মাস্টার কে ছাত্র, তা নিয়ে আলোচনা চলতে পারে। কিন্তু সুমন্ত, একই সাথে আমি বলবো যে ইডি সেদিন তাদের যে মানে রেটটা তারা করছিলেন, মিনিমাম অপারেশন স্ট্যান্ডার্ডটা যদি ওনারা মেনটেন করতেন, তাহলে মুখ্যমন্ত্রীর ওখানে ঢোকারই কথা ছিল না। মুখ্যমন্ত্রীকে মানে কি করে তারা ঢুকতে দিলেন, ফাইল নিয়ে বেরিয়ে যেতে দিলেন, সেটা আমাদের কাছে আজও বিস্ময়। এর বাইরে কিন্তু আমি বেশ কয়েকটা কথা বলতে চাই। একটা হলো যে দেখুন, আজকে সারাদিন কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী চোর না ডাকাত না কি, একের পর এক পুলিশকে, যখন আমি দেখছিলাম ইডির আইনজীবী সওয়াল করছেন, তিনি যখন মানে কোর্টে একের পর এক সওয়াল করছেন, তিনি যেভাবে মুখ্যমন্ত্রী এবং তার অফিসারদেরকে নিয়ে বলছেন যে ফাইল চুরি করা নিয়ে, ফাইল কেড়ে নেওয়া নিয়ে, আপনি ভাবতে পারেন আজ থেকে আপনি যখন সাংবাদিকতা শুরু করেছেন বা আমরা যখন এই বিশ্লেষণ শুরু করেছি, কোনো মুখ্যমন্ত্রীকে মানে এজলাসে দাঁড়িয়ে তার নামে চুরি ডাকাতি, ফাইল চুরি করে নেওয়া, ফাইল স্ন্যাচ করে নেওয়া, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো যেটা আটার হচ্ছে, যেগুলো আলোচিত হচ্ছে, সেটা কি সত্যি কোনো সম্মানজনক? আমিও তো মানে যে কনস্টিটিউশনাল মানে প্রধানের হিসাবে থাকলে আমারও তো কতগুলি কনস্টিটিউশনাল এথোস মানতে হয়, আমাকেও তো কতগুলো সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে চলতে হয়। এমনকি কখনো কখনো পার্টিকে বিসর্জন দিয়েও আমাকে কিন্তু সাংবিধানিক অবস্থানটাকে ধরে রাখতে হয়। আমাদের মুখ্যমন্ত্রী হয়তো সেটা ভুলে গেছেন বারবার, যার জন্য কিন্তু ওনার কিন্তু মুখ পুড়ছে। দ্বিতীয় যে বিষয়টা দেখুন সুমনদার, মানে মুখ্যমন্ত্রী সেদিন ফাইলগুলো নিয়ে বলেছিলেন, যে হার্ড ডিস্কটা নিয়ে বলেছিলেন, এই দেখো আমি নিয়ে চলে এসেছি, একটা বীরত্ব প্রকাশ করেছিলেন। এবং এই বীরত্বটা তৃণমূলের নেতারা খুব এনজয় করেছে, আমি দেখেছি তৃণমূলের লোকজন বলেছে। কিন্তু এই বীরত্বটা ওনার কিন্তু কাল হতে পারে, আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি আছে, এই বীরত্বটা ওনার কাল হতে পারে। এই কারণেই আমি বলছি, মদন মিত্রকে যখন অ্যারেস্ট করা হলো, তারপরে মদন মিত্র পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিছিল করলেন আমরা সবাই চোর বলে, তখন এই বারবার কিন্তু দেখেছি আমরা যে এজেন্সি কিন্তু কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলেছে যে মদন মিত্র প্রভাবশালী, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেমে যায়। ফলে এই যে মানে আইপ্যাকের অফিসে হানা দেওয়া বা ইডির যে রেড, এতে মুখ্যমন্ত্রী সমেত পুলিশ অফিসাররা যেভাবে চলে গিয়েছিল, এটাই কিন্তু আইপ্যাকের জন্য কাল না হয়ে যায়, মুখ্যমন্ত্রীর জন্য কাল না হয়ে যায়, যে এটাকে বারবার ওরা সামনে তুলে ধরবে, বলবে ইনি এতটাই প্রভাবশালী যে একে জেলের বাইরে রাখা যাবে না, এরকম একটা সম্ভাবনা। এবং তৃতীয় যে বিষয়টা সুমনদা, আমাদের পশ্চিমবাংলার ভাবমূর্তিটা কি সত্যি উজ্জ্বল হচ্ছে? ধরুন এর আগে রাজীব কুমার এর প্রশ্নে, তার আগে সন্দেশখালির প্রশ্নে বারবার যখন মানে সেন্ট্রাল এজেন্সিগুলো আক্রান্ত হচ্ছে, কেন? দুর্নীতির তদন্ত করতে গিয়ে, কখনো দুর্নীতির মানে কাউকে অ্যারেস্ট করতে গিয়ে যখন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পড়ছেন, এই ছবিটা কি সত্যি খুব মানে গর্বিত ছবি হচ্ছে আমাদের জন্য? মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন বারবার মানে আইনের সামনে দাঁড়িয়ে পড়ছেন, তখন কিন্তু প্রশ্নটা আসছে যে তিনি কিছু লুকোতে চাইছেন, বারবার এই অভিযোগটা তার বিরুদ্ধে আসছে। এবং এটা খুব গর্বেরও মনে হয় না। দেখুন, নির্বাচনে নানা উপাদানের মধ্য দিয়ে জয়ী হওয়া যায়। নির্বাচনে মুখ্যমন্ত্রী বারবার 3 বার জয়ী হয়েছেন, 4র্থবারও জয়ী হতে পারেন, কিন্তু তারপরেও এই যে মানে আইন হাতে নিয়ে তিনি কাজ করছেন, এই কলঙ্ক থেকে তিনি কি মুক্ত হবেন? এবং কোনো একটা সুস্থ বাংলার জন্য কি কোনো সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে তিনি আদৌ পারলেন? বারবার এই প্রশ্নটা আসছে যে বাঙালির যে দুর্নীতি, প্রতিনিয়ত নানা ক্ষেত্রে দুর্নীতি, মুখ্যমন্ত্রী কি সেই দুর্নীতি দমন না করে দুর্নীতিতে তদন্ত যখন হচ্ছে তখন রুখে দাঁড়াচ্ছেন, মানে দুর্নীতির তদন্তটাকে আটকানোর চেষ্টা করছেন?
এটা কি কোনো মানে 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 একটা সভ্য জগতের একজন শাসন প্রধানের ভূমিকা হতে পারে? কিন্তু এটা বারবার উঠে আসছে, ফলে আপনি নির্বাচনে হয়তো জয়ী হয়ে যাচ্ছেন সুমনদা বারবার, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইতিহাসও কিছু কথা বলে এবং সেখানে কিন্তু আপনাকে কিন্তু কখনোই মানে সুশাসক হিসাবে বিচার করবে না। মনে রাখবেন, ঔরঙ্গজেব শাসন করেছিল 49 বছর, মোহাম্মদ শাহ রঙ্গিলা শাসন করেছিল 29 বছর, কিন্তু 5 বছর শাসন করেছিলেন শেরশাহ। শেরশাহ শাসন ব্যবস্থাটাই কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত গ্র্যান্ড রোড থেকে শুরু করে তার উন্নয়নমূলক কাজগুলো মনে রাখে। কিন্তু 49 বছরের ঔরঙ্গজেবের শাসন বা 29 বছরের রঙ্গিলার শাসন কিন্তু কেউ মনে রাখেন না। বৈষ্ণব চট্টোপাধ্যায়, আমি বিশ্বনাথদার ওই প্রতিদিনের শুনি ধারাপাত, উনি বলেই যান একটার পর একটা তৃণমূলের বিরুদ্ধে। আমি বিশ্বনাথদার হয়ে আপনি বলছেন, আমি একটা কথা বলছি, উনি অনেক কিছু বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যের যে কাজ সেটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। অদ্ভুত কথা, বিজেপি একসঙ্গে কোরাস গান না, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি জানি আপনারা মমতা ব্যানার্জির একটার পর একটা ফাইল নিয়ে বেরোতে কাকে দেখেছে মানুষ? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে যে ফাইল বগলে কলা, এবং নিজেই বলেছেন যে আমি হার্ড ডিস্ক নিয়ে চলে এসেছি, ফোন নিয়ে চলে এসেছি। আর তার পুলিশ আমার পার্টি যদি তথ্য ভান্ডার কেউ নিয়ে নেয় তার পুলিশ সেটাকে বলে পুলিশ ফাইল নিয়ে চলে আসছে, আপনার সাংবাদিকরা বলছে কি নিয়ে চলে যাচ্ছেন, কি নিয়ে চলে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, একটা রেইডের সময় যদি রাজ্য পুলিশের যদি কোনো একটা জায়গায় রেইড হয়, মানে সেই অভিযুক্ত ব্যক্তি বা তাদের লোকজন যদি ফাইল নিয়ে আসে, রাজ্য পুলিশ তাহলে বলবে না যে আপনি চুরি করে নিয়ে চলে যাচ্ছেন? শুধু মনে হয় সেই থানার অফিসার যিনি ফাইলের নিচে মাথা বাঁচাচ্ছিলেন, যে উনি কি কলঙ্ক মুক্ত হবেন? তো উনি কি কলঙ্ক মুক্ত হতে চান? উনি ক্ষমতায় থাকতে চান, কলঙ্ক যত থাকে থাক না। আমি এক লাইন বলবো, আমি ধরেই নিলাম যে এটা নিয়ে বিতর্ক চলছে, যেটা নিয়ে সেটায় রাজনৈতিক ডেটা ছিল, সেটায় কোনো কয়লা চুরির হিসেব ছিল না। আমার বক্তব্য হচ্ছে সেই ফাইল, সেই হার্ড ডিস্ক, সেই মোবাইল এখনো অবধি কেন কোর্টের কাছে জমা করলেন না? কেন কোনো সরকারি দপ্তরের কোন তদন্তকারী সংস্থার কাছে কেন জমা করলেন না? সেই মালগুলো কোথায়? আপনার ওটার ভেতরে যে আপনার পার্টি স্ট্র্যাটেজি ছিল কয়লা চুরির হিসেব, ওখানে যে আপনার নাম ছিল না, সেটা আপনি কি করে প্রমাণ করবেন? সেটা আপনি আজ অব্দি কোথাও জমা দিলেন না। সেটা কিন্তু আজ আপনার কাছে ওখানে ওখানে তো পার্টির তথ্য ছিল, সেই মমতা ব্যানার্জির বোঝা উচিত যে এই মো সাহেব অফিসাররা, সে চিফ সেক্রেটারি হোক, ডিজি হোক বা পুলিশ কমিশনার হোক, কখনো তাকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু তার উপকারের থেকে ক্ষতিই বেশি করেন। এবার তিনি যেখানে জড়িয়েছেন, আমি বলছি তার থেকে তিনি ছাড়া কোনো মতে পাবেন না। আমি তন্ময়ের কাছে এই প্রশ্নে যাব, কিন্তু তার আগে দেখুন, লন্ডন টিউবে আপনি যদি ওঠেন, যখন একটা স্টেশনে আসে তখন একটা শব্দ বলে, মাইন্ড দ্য গ্যাপ। আমি খানিকক্ষণ আগে এই গ্যাপ শব্দটা ব্যবহার করলাম, যে এই যে শীত ঘুমে চলে যাওয়ার আগে এবং শীত ঘুম ভাঙার মধ্যে যে গ্যাপটা কিন্তু সন্দেহজনক, মানতেই হবে। দেখুন, হোটেলেই উত্তপ্ত বাকযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন নতুন নয়, কিন্তু আইপ্যাকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তা এক কথায় নজিরবিহীন। খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল, ডিভাইস চুরি, ছিনতাই, ডাকাতির মতো অভিযোগ তুলেছে ইডি। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলছে, হঠাৎ করে ভোটের আগেই কেন বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে এত তৎপর হয়ে ওঠে ইডি? এই যে আইপ্যাকের অফিসে রেড হল, এবার বিজেপির নেতারা বলছে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাদের আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই।
আপত্তি দুটো যায়। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। তথ্য বলছে 2020 সালের 7ই আগস্ট ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে পাণ্ডবেশ্বরের 1 নম্বর রেলওয়ে সাইডিংয়ে তল্লাশি চালানো হয় এবং সেখানে 9.5 মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়। সে বছরের 27শে নভেম্বর অর্থাৎ প্রায় 5 বছর আগে কয়লা পাচার মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। পরের দিন অর্থাৎ 28শে নভেম্বর ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। 2021 সালের 13ই মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিট দাখিল করে। 2022 সালের 19শে জুলাই চার্জশিট ফাইল করে সিবিআই। 2022 সালের 24শে জুলাই সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে ইডি। 2023 সালের 20শে মে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে সিবিআই। 2024 সালের 1 জুলাই সিবিআই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। 1 বছর 5 মাস পর 8ই জানুয়ারি কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল সেই প্রশ্নের উত্তরের খোঁজে 10 জায়গায় অভিযান চালায় ইডি। তার মধ্যে একটি ঠিকানা ছিল আইপ্যাক গণধারের ফ্ল্যাট, আরেকটি আইপ্যাকের সল্টলেকের অফিস। এই প্রেক্ষাপটে তৃণমূল প্রশ্ন তুলছে, গত 1.5 বছরে কয়লাকাণ্ডের তদন্তে কি পদক্ষেপ নিয়েছে ইডি? কতজনকে তলব করা হয়েছে? কতগুলি জায়গায় তল্লাশি চলেছে? হঠাৎ ভোটের মুখে তারা নড়ে চড়ে বসলো কি উদ্দেশ্যে? আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। ভোট যখন নেই তখন গ্রেপ্তারের পরিমাণ বেশি, তাহলে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ভোটের থিওরি এনে মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। চোর চোর, সে ভোটের আগেও চোর, ভোটের পরেও চোর, ভোটের সময়ও চোর। অতএব চোরকে যেখানে যখন পাওয়া যাবে, যখনই প্রমাণ মিলবে, তখনই চোরকে ধরতে হবে। ইডি দেশের প্রিমিয়াম এজেন্সি, তার কাজ আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখা। আবার ইডির বিরুদ্ধে বিজেপির হয়ে বিরোধীদের নাস্তানাবুদ করার অভিযোগও নতুন নয়। তাই কে সত্যি বলছে আর কে মিথ্যা তা বুঝে ওঠার দায়। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি ঠিক যেখানে এই আলোচনাটা থামিয়েছিলাম, প্রশ্নটা কিন্তু রাজনৈতিক প্রশ্ন ছিল। তৃণমূলের নেতারাই বলেন তৃণমূলে একটাই পোস্ট, মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্প পোস্ট। তো ভোটের মুখে তৃণমূলের সব থেকে বড় সম্পদ, তৃণমূলের প্রথম এবং প্রধান ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এই ধরনের একটা মামলায় জড়িয়ে যাওয়াটা খুব একটা দলের দিক থেকে বিচক্ষণতার পরিচয় হলো? মানে কার্যত চুরি থেকে ডাকাতির মামলায় স্বয়ং মুখ্যমন্ত্রী, দলনেত্রী, তৃণমূলের চেয়ারপারসনের নাম চলে এলে সেটা তো বিরোধী রাজনীতিকেই কার্যত ইন্ধন যোগাবে। সুপ্রিম কোর্টে এই নিয়ে সওয়াল জবাব হবে, কাল থেকেই শুরু হবে, নানা পর্যবেক্ষণ আসতে পারে। আমি বলছি, দলের কাণ্ডারিকে ভোটের ঠিক আগে এই ঘটনায় এগিয়ে দিয়ে আইনি লড়াইয়ে তাকে জড়িয়ে দেওয়াটা বা তার জড়িয়ে পড়াটা রাজনৈতিকভাবে কি তৃণমূলের পক্ষে ভালো হলো? প্রথম কথা হচ্ছে যে রাজনীতির লড়াইয়ের কথা বলা হলো, আমি প্রথমেও বলেছিলাম, কিছুক্ষণ আগে যেটা বললাম, যে রাজনৈতিক লড়াইয়ের নেতৃত্ব তিনিই দেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা প্রমাণিত এক্ষেত্রেও। বারবার যে টাইম লাইনটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলেন সুমনদা, সেখান থেকে তো পরিষ্কার যে কেন আগে ডাকা হয়নি, কেন কিচ্ছু 3 বছর 3.5 বছর ঘুমিয়েছিল। ঠিক নির্বাচনের আগে এসে 6.5 ঘন্টা ধরে রেড করে কিচ্ছু পেল না, তারা বলল সিজার লিস্টে কিছু জমা দিতে পারেনি, কারণ তাদের ওটা উদ্দেশ্যই ছিল না। উদ্দেশ্য ছিল, কিন্তু তার মানে এই নয় যে সে 1.5 বছর বা 3 বছর বা 3.5 বছর তদন্ত চালায়নি বলে তার আইনি অধিকারটা চলে গেল। আইনি অধিকার আছে, তো তার আইনি অধিকার আছে। সে যদি আজকে বলতে পারতো তো 6.5 ঘন্টা ছিল, তো 6.5 ঘন্টা তো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না, 6.5 ঘন্টার মধ্যে তিনি কিচ্ছু খুঁজে পেলেন না। তারপরে এই অফিসে, মানে অর্থাৎ আইপ্যাকের যেটা সল্টলেকের অফিস, সেখানেও তারা তার থেকেও বেশি সময় ছিলেন, সেখানেও কিছু পেলেন না, কোনো সময় কিছু পেলেন না। কারণটা কি? কারণ পাওয়াটা উদ্দেশ্যই ছিল না, উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে যাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা যায়, সেই জন্যে তাদের কিছু তথ্য হাতিয়ে নিয়ে বিরোধী দলকে দিয়ে দেওয়া, অর্থাৎ বিজেপিকে দিয়ে দেওয়া, এবং সেটা প্রমাণিত হয়েছে, কারণ শুভেন্দুবাবু সেই দিনই বলেছেন। কিন্তু এইটা বেশি ক্ষতি নয় যে একটা এই ধরনের মামলায় হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, প্রতিদিন মুখ্যমন্ত্রীর নাম চলে আসছে?
লড়াই করতে গেলে এখন রাজনৈতিক ভিন্ডিকটিভনেস যেভাবে বিজেপি করছে সেটা তো সারা দেশে করছে। এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন বারবার অন্য বিরোধী দলের নেতাদের উদাহরণ দিয়ে তাকে ডেকেছে, তখন কেন কিছু করেনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 8 বার ডেকেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 বার গেছেন, কিচ্ছু প্রমাণ করতে পারেননি। অর্থাৎ প্রত্যেকবার তো একটা জিনিসে প্রমাণ হয়েছে, 96% ইডি যত রেড করেছে তার 96% হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রী, তার মধ্যে কনভিকশন রেট 0.42%। গত 5 বছরে এটা প্রমাণ হয়ে গেছে ইডি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্যে ভোটের আগে বেছে বেছে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে রেড করেন। এবং ঠিক 10 বছরে এটাও প্রমাণ হয়েছে যখন সেই নেতা নেত্রীগুলো বিজেপিতে চলে যান তখন কিন্তু আর তাদের বিরুদ্ধে তদন্ত চলে না, তদন্ত বন্ধ হয়ে যায়। এই যে কলতান একটা কবিতা শোনাচ্ছিল, আমি মইনের ঘোড়ার একটা গানের লাইন শোনাতে চাই, সেটা হচ্ছে আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন। এই টেলিফোনটা কার? কখন তোমার আসবে টেলিফোন, এই টেলিফোনটা হচ্ছে বিজেপির 2 নম্বর ব্যক্তির থেকে টেলিফোনটা আসবে, হয়ে গেছে এবার নির্বাচন, যাও ওখানে রেডটা করো যাতে তাদেরকে পরাস্ত করা যায়। এই ফর্মুলায় সারা ভারতবর্ষের বাকি রাজ্য জেতা যায়, পশ্চিমবাংলা জেতা যায় না, কারণ পশ্চিমবাংলায় লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। পশ্চিমবাংলা এইভাবে দখল করা যাবে না। সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝিয়ে দিয়েছেন যে রাজনৈতিক লড়াই করতে গেলে মোকাবিলা তার রাজনৈতিকভাবেই হবে, এবং সেটাই হয়েছে। কলতানরা আবার বলে টেলিফোন অন্য জায়গা থেকে অন্য জায়গায় যায়। সুমনদা, আমি আপনাকে বলি, এই যে ল্যাম্পপোস্ট, আমি অত্যন্ত সম্মানের সাথে ল্যাম্পপোস্ট মহাশয় এতক্ষণ যে আপনাদের কাছে ব্যাখ্যা করলেন যে এত ডিলে হওয়াটা আসলে রাজনৈতিক। আপনি দেখুন যে এই যে গত 8 তারিখে ইডি যখন রেড করলো, সেই যদি তার সিজার করা জিনিসগুলো নিয়ে পৌঁছতে পারত যথাস্থানে, তাহলে তদন্তের অনেকটা অগ্রগতি হতো। এরকম প্রতিবার এই ধরনের মামলা যতবার হয়েছে, কখনো মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়ে দিয়েছেন, কখনো মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে চলে গিয়েছেন। এরকম ভাবে প্রতিনিয়ত একটা সরকার, একটা রাজ্যের সরকার যখন তার ক্ষমতা দিয়ে তথ্য এবং প্রমাণকে লোপাট করেন, তখন সে তদন্ত এগোবে কেমন? আমি বলছি যে বিজেপি তো বছরের পর বছর যখন বিরোধী আসনে বসেছে বারবার বলেছে যে প্রত্যেকটা মামলায় যেখানে অন্য দলের বিরোধী দলে, তখন কংগ্রেসের সরকার যারা আছে, প্রত্যেকটা মামলায় ডিলে হচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে। এই তত্ত্ব তো বারবার একেবারে সংসদে দিনের পর দিন বিজেপি এস্টাবলিশ করেছে। তার মামলায় যুক্ত ছিল তারা কিন্তু ছাড় পায়নি, আজকে কিন্তু তারা জেল খাচ্ছে। মাথায় রাখবেন এই মমতাদির শেষ জীবনটা জেলেই কাটবে। শুধুমাত্র বিজেপি করলে জেল খাটবে না, এটা প্রমাণিত। বিজেপি করলে হয়তো আর জেল খাটবে না। নারায়ণ রানে, দাদা নারায়ণ রানে গেছেন? হ্যাঁ, চিনব না কেন? নারায়ণ রানের এগেইনস্টে সিবিআই ইডির কেস ইয়েদুরাপ্পাটা বলুন না, ইয়েদুরাপ্পার আপনি নারায়ণ রানেটা বলুন না। আমি তো আমি আপনাকে বিএসপির মায়াবতীকে রীতিমতন মানে সমর্থন করতে হতো কংগ্রেসকে এই ইডি সিবিআই এর জন্য। মায়াবতী যেমন সমর্থন করতে বাধ্য হতেন সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচার জন্য, আবার ঠিক মুলায়ম সিং যাদবের বিরুদ্ধেও একই রকম ভাবে ইডি সিবিআই ব্যবহার হতো। এই কালচারটা চলছিল, কিন্তু একটা পারমিসিবল লিমিটও একটু ছিল। এখন খুললা আমার মানে ইডি আছে তো তোমার পুলিশ আছে, আমার ইডির অফিসার আছে তো তোমার মানে অমুক কুমার আছে, ফলে কার্যত বলা যায় আমার কেস আমার। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন যে তোমার যদি ইডি সিবিআই থাকে আমারও আছে, এই কথাগুলো তো পরিষ্কার করে বলেন। ফলে সুমনদা, আমি বলছি যে কনস্টিটিউশনাল পজিশনগুলোকে কিভাবে ডাইলুট করা হচ্ছে, এবং একটা মানে সংসদীয় ব্যবস্থায় মিনিমাম নিয়ম নীতি মধ্য দিয়ে চলার কথা, একটা এথোস, কনস্টিটিউশনাল এথোস এর মধ্য দিয়ে চলার কথা, সবাই ব্রেক করছে। শুধু ক্ষমতা চাই আমার, যে কোনো মূল্যে ক্ষমতাটাকে দখল করতে। আমি বলছি ফান্ড রিলিজ হয় উন্নয়নের জন্য আর ফাইল রিলিজ হয় রাজনীতির জন্য, তাও ভোটের মুখে। এই যদি দাঁড়িয়ে যায়, আবার বলছি দুর্ভাগ্য। দেখুন, আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় একটা প্রশ্ন, এবং কত শতাংশ মানুষ কি মনে করছেন আপনাদের দেখাই। ছোট আঙারিয়া মডেলে হামলা হয়েছিল, বদলও হবে, বদলাও হবে। চন্দ্রকোনা রোড কাণ্ডে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনীতি কি আরও পরবর্তী সময় হিংসাত্মক হতে চলেছে? 89% মানুষ বলেছেন হ্যাঁ হিংসাত্মক হতে চলেছে। 9% মানুষ মানতে চাননি, বলতে চাননি 2%।
এসআইআর নিয়ে ভয়ে কাঁপছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর উনি মুখ্যমন্ত্রী থাকছেন না। সুকান্ত মজুমদারের এই দাবির সঙ্গে আপনি কি সহমত? কি ইন্টারেস্টিং ফিগার, 51% মানুষ বলেছেন সহমত, 49% মানুষ, খুব কাছাকাছি ফিগারটা, বলেছেন সহমত নন। পরের প্রশ্ন ছিল কয়লা পাচার কাণ্ডে আরও সক্রিয় ইডি, তলবে আরও 6 জনকে। এবার কি রাজনৈতিক যোগ বেরোবে? রাজনৈতিক যোগ বেরোবে এমনটা মনে করছেন 80% মানুষ, বেরোবে না মনে করছেন 17% মানুষ, বলতে চাননি 3%। সশস্ত্র পুলিশ দিয়ে নথি ডাকাটি মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে পিটিশনে ইডি দাবি করলো। আইপ্যাক কাণ্ডে ভোটের আগে মুখ্যমন্ত্রীর ইমেজে ধাক্কা লাগলো নাকি শান পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াকু ইমেজে? মুখ্যমন্ত্রীর ইমেজে ধাক্কা মনে করছেন 55% লোক, লড়াকু ইমেজে শান পড়ল এমনটা মনে করছে 42% লোক, বলতে চাননি 3%। কয়লা তদন্তে শেষ 3 বছর তলব করা হয়নি, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে শুধু কলকাতাতেই অভিযান কেন? ইডির তল্লাশির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মুখে ইডির রাজনীতি করার তৃণমূলের যে অভিযোগ, সেটা কি সঠিক? সঠিক মনে করছেন 40% মানুষ, সঠিক না মনে করছেন 56% মানুষ, বলতে চাননি 4%। এইখান থেকে আরও একবার এই অনুষ্ঠানের আলোচনা নিয়ে আপনাদের কার কি মন্তব্য এসছে দ্রুত একবার দেখে নেব। প্রথম মন্তব্য রাজীব আচার্য, যিনি লিখছেন সাংবিধানিক পদে বসে অসাংবিধানিক কাজ খুবই মারাত্মক। পরের প্রশ্ন সিদ্ধা চৌধুরী লিখছেন ক্ষমতা থাকলেই সীমা ছাড়ানো যায় না। পরের মন্তব্য বিকাশ চট্টোপাধ্যায়, যিনি লিখছেন মুখ্যমন্ত্রী নথি ছিনিয়ে নিলেন, ইডি আর সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখলো, দুগ্ধপোষ্য শিশু নাকি? মিহির কানুনগো লিখছেন তদন্ত চলাকালীন যে কায়দায় নথি ছিনিয়ে নেওয়া হয়েছে তা গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়। গৌতম বাগুই, তিনি লিখছেন বিধানসভা ভোটের ঠিক আগে এজেন্সির গা ঝাড়া দিয়ে ওঠা সন্দেহ জাগায়। ঠিক এখান থেকে আমি পরবর্তী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়টাতে যাব। দেখুন, আমরা প্রথম দিন থেকে মনে করি যে ভোটার তালিকায় সংশোধন অত্যন্ত প্রয়োজনীয়। যদি সুষ্ঠুভাবে ভোট করতে এসআইআর প্রয়োজন হয়, তাহলে এসআইআর করতে হবে, করতেই হবে। কিন্তু নির্বাচন কমিশন আগাগোড়া যে পরিকল্পনার অভাব দেখিয়েছে, বিহারের একাধিক শিক্ষার পরেও এই পশ্চিমবঙ্গে সুনির্দিষ্ট এসওপির অভাব প্রথম দিন থেকে দেখা যাচ্ছে। বারবার এই অনুষ্ঠানে তা তুলে ধরেছি। নিত্য নতুন নির্দেশিকায় চূড়ান্ত বিভ্রান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যার ফলে বহু সাধারণ মানুষ প্রতিদিন কার্যত চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো থেকে এআই দিয়ে কাজ করানোর জন্য অকারণে মানুষের হেনস্থা প্রতিদিন একেবারে যন্ত্রণার জায়গায় দাঁড়িয়ে গেছে। এই অনুষ্ঠানে পরবর্তী পর্যায়ে অবশ্যই আমি দেখাবো যে এআই জেনারেটেড বিভ্রান্তি এবং হয়রানির একাধিক উদাহরণ আপনাদের সামনে, যে উদাহরণ দেখে চমকে উঠতে হয়। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে, এই অজুহাতে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে মুর্শিদাবাদে যেটা হলো সেটা নিখাদ গুন্ডামি। এরপর ফুটেজ দেখেও পুলিশ চুপ করে থাকবে? এখনো পর্যন্ত মাত্র 2 জনকে প্রথমে আটক দেখানো হচ্ছিল, এখন গ্রেফতার। ভয়ঙ্কর ঘটনা। আবার বলছি, একটা অন্যায় আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না। আজকে যেটা হয়েছে এই বিডিও অফিসে, সেটা নিখাদ গুন্ডামি। দেখুন, ভিডিওর ঘরের দিকে দল বেঁধে ধেয়ে যাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক। ভিডিওর ঘরে ঢুকে পড়লেন বিধায়কের অনুগামীরা। এরপরে চেয়ার তুলে টেবিলে আছাড়, আসবাবপত্র ভাঙচুর। মুর্শিদাবাদের ফরাক্কায় ভিডিও অফিসে বুধবার দেখা গেল এই ছবি, যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল এসআইআর এর শুনানি। এদিন শুনানি চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ভিডিও অফিসে হাজির হন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ভিডিও অফিসের বাইরে স্লোগান দিতে থাকে তারা। ভেতরে তখন চলছিল এসআইআর এর শুনানি। আর এর ঠিক পরই একেবারে ভিডিওর ঘরের দিকে ধেয়ে যান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অনুগামীরা। স্লোগান দিতে দিতে মূল দরজা দিয়ে ঢুকে পৌঁছে যান ভিডিও ইয়ারও ঘরে। ধাক্কা মেরে খোলা হয় চেম্বারের দরজা, চলে ব্যাপক ভাঙচুর। আর গোটা ঘটনা ঘটে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে। বিক্ষোভকারী তৃণমূল কর্মী
সমর্থকদের অভিযোগ এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে। চরমে বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে যায় শুনানির প্রক্রিয়া। এখানে প্রশ্ন উঠছে, বিডিও অফিসের তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ঢুকে ভাঙচুর চালালো, পুলিশ কেন বাধা দিল না? তৃণমূলের তাণ্ডব তো সর্বত্র চলেছে। তৃণমূলের তাণ্ডবের উদ্দেশ্য কি? চুরি, ভোট চুরি, কয়লা চুরি, বালি চুরি, ফাইল ছিনতাই। এখন ওখানে ভোট ছিনতাই করবার জন্য ওখানে পৌঁছে গেছে। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিচারিতাটা এইটাই, যেখানে বিডিও সবকিছু দেবে, সেখানে বিডিও এসডিওকে মানা করে দিয়েছে, ডিএম থেকে মানা করে দিয়েছে তোমরা দিও না। অর্থাৎ দেখাবে এটাকে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিতার নির্বাচন ভাঙচুরের সময় ফরাক্কার ভিডিও তার চেম্বারে ছিলেন না, তবে তিনি জানিয়েছেন তার চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে ফারাক্কার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন বিডিও, কিন্তু যেখানে তাণ্ডবের ছবি সামনে এসেছে তৃণমূল বিধায়ক এবং তার অনুগামীদের স্পষ্ট দেখা গেছে, তারপরও বিডিওর তরফে এফআইআর করা হয়েছে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এফআইআর এর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি ধৃত দুজনই তৃণমূলের কর্মী। এই দিনের ঘটনার প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন ফারাক্কার মাইক্রো অবজারভাররা। ফারাক্কার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলে এসআইআর এর কাজ বন্ধ করে দিয়েছেন তারা। এর পাশাপাশি কোনো বড় ঘটনা ঘটার আগেই সিইও যেন ফারাক্কার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাও বলা হয়েছে মাইক্রো অবজারভারদের চিঠিতে। রাজীব চৌধুরী, রুমা পাল ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। তন্ময়, আবার বলছি, নিখাত গুন্ডামি এবং এই গুন্ডামির পরে যে স্তরগুলো আছে সেগুলো আরও উদ্বেগ বাড়ায়। তার কারণ ঘটনার সময় দেখতে পাচ্ছি পুলিশ দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। এক ভিডিও দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে সবাইকে, তিনি এফআইআর করছেন প্রাণের ভয় নিশ্চয়ই, এগেনস্ট আননোন। এবং যার অফিসে এই গোটা ঘটনা হয়েছে তিনি দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী, সরকারটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রপার্টিগুলো ভাঙছে তোমার আমার করের টাকায়, পাবলিক প্রপার্টি। এই গুন্ডামির মানে কি? পরিষ্কারভাবে প্রথমে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া প্রয়োজন, দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে এবং কোনোভাবেই দল কোনো এইরকম হিংসাত্মক ঘটনার সমর্থন করে না এবং সর্বোচ্চ নেতৃত্ব এই পুরো ঘটনার পিছনে কি আছে না আছে পুরোটা দেখছে এবং সময় মতো যেটা দেখা যাচ্ছে, আমি বলছি দলের বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেনি, তাহলে তোমার নিন্দা আমি একেবারে মেনে নিই। না, আমি দলের মুখপাত্র হিসাবে এখানে অফিশিয়াল অন ক্যামেরা বলছি যে দলের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে এবং সর্বোচ্চ স্তরের নেতৃত্ব সময় উপযোগী যদি মনে হয় যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেবে। আপনারা দেখতে পাবেন আগে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, এর উদাহরণ আছে যে আমরাই একমাত্র দল দেখাতে পারি যে ব্যবস্থা নিয়েছে। আজকে মনিরুল, শাহজাহান, হুমায়ুনের হাতে চলে গেছে পুরো সরকারটাই। ভাঙছে রাজ্য সরকারি অফিস, মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, আর ভাঙার নেতৃত্ব দিচ্ছে সেই সরকারের সমর্থক, সেই সরকার যে প্রতীকে জিতে এসে সরকার গঠন করেছে তারই এমএলএ, আর স্লোগান দিচ্ছে বিজেপির নামে। আর একটা সবচেয়ে মারাত্মক কথা শুনুন, ওই এমএলএ ভদ্রলোক যেটা বললেন, দুটো ধর্মের নাম বললেন, এটাই হচ্ছে ন্যারেটিভ, এটাই হচ্ছে ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছে যে মুসলমান তাদেরকে বলছি। আমি মুখোশের আড়ালে নাই, সরাসরি মুখোমুখি কথা বলতে চাইছি। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাছে বেরোনোর কথা ওই ইয়েতে গিয়ে যখন বলেছিল, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ুর কথা, হাতাকুন্তির কথা যখন বলে কর্মীদেরকে উস্কে দেওয়ার কথা, আমি পরিষ্কার করে বলছি, দিনের পর দিন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা উস্কানোর কথা বলবে, আর তার কর্মী সমর্থকরা, আপনার কি মনে হয় একবার শুধু আমি পরিষ্কার একটা কথা বলি, আমি প্রত্যেকের কাছে
যাব, যে সোজা কথা, যে এই যে হিন্দু মুসলমানের কথা যারা বলছেন না, এক্ষেত্রে ওই বিডিও অফিসে যে ইঁটগুলো ভাঙা হচ্ছে, ওই ইঁটে হিন্দুরও করের টাকা আছে, মুসলমানেরও করের টাকা আছে। ওই বিডিওর মাইনে হয় হিন্দুরও টাকায়, করের টাকায়, মুসলমানেরও করের টাকা। আমি বলছি নজরুলদা, তর্কের খাতিরে কল্পনা করুন এই কাজটা সজলদের বা কলতানদের বিরোধী দলের কোনো জনপ্রতিনিধি বা বিরোধী নেতা করতেন, কি পুলিশ তো বাড়ি থেকে তুলে গ্রেফতার করতো, এবং করা উচিত, নিশ্চয়ই করা উচিত। কোথায় এখানে সেই তৎপরতা? আমি শুধু আইনের কথা বলবো। হ্যাঁ, একটা জমায়েত থেকে, বৈশানর বাবু ওটা ভালো করে জানেন, একটা লোক যদি অপরাধ করে তাহলে সেই অপরাধে প্রতিটা লোক দোষী হয়। তো এই যে এখানে এমএলএর নেতৃত্বে যেটা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে, সম্পত্তি নষ্ট ছাড়াও এই যে আক্রমণ, এর জন্য এমএলএ দায়ী হবে। তো এমএলএকে পুলিশ অ্যারেস্ট করছে না কেন? অন্য যে লোকেরা অ্যাসেম্বলিতে উপস্থিত ছিল অ্যারেস্ট করছে না কেন? আর যে পুলিশের লোকের অ্যারেস্ট করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? উল্টে এফআইআর দুটো সামান্য কথা। সেটা প্রথম কথাটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটালে এসআইআর আসলে যাদের অসুবিধা হচ্ছে ভয়ঙ্করভাবে, তাদের জিনিসটা আন্ডারমাইন হয়ে যায়, যে ওই দেখো অসুবিধা হচ্ছে মানে এরা বোধহয় গন্ডগোল করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এমনি হয়রানি হচ্ছিল, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আপনাকে গ্যারান্টি করতে পারি, আপনি তৃণমূলের মুখপাত্র হিসেবে বললেন, নিন্দা করছেন, এই ঘটনায় কারুর শাস্তি হবে না, কারণ যারা শাস্তি দেবেন তারা বিধানসভা ভাঙচুর করেছেন কয়েক বছর আগে, তাদের কোনো শাস্তি হবে না। কে শাস্তি দেবেন? কেউ শাস্তি দিতে পারবে না। এই ঘটনা ঘটেই তো এসআইআর ব্যাপারটা ডাইলুট হয়ে গেল। মানুষের আমরা এটা কিন্তু একদম অফিশিয়াল স্টেটমেন্ট করছি, যেটা হয়েছে আপনি কে? আমি আর একটা কথা বলে দিই, মুশকিলের কথা, 87 জন মানুষ মারা গেছে, কথা চলবে। এবার আপনি আমি আসবো। দেখুন, আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। এই যে মানুষের হয়রানির কথা বলছেন না, আমি বলছি যে জন্য এই অন্যায়, এই গুন্ডামিটা হলো, সেটার কিন্তু একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একাধিক উদাহরণ আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতি। আমি বলছি, ভাবুন একজন মানুষ, তার, আমি তো একমাত্র সন্তান, কিন্তু বহু আত্মীয় স্বজন আছে যাদের একাধিক সন্তান, আমাদের প্রজন্মে কম, তার আগের প্রজন্মে আরও বেশি। এবার ধরুন এই এআইয়ের ভয়ঙ্কর আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে, you have been linked as son or daughter with someone who has also claimed by 6 others as father, giving suspicion of a likely incorrect match. আমি বলছি, কেন এর জন্য মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় আনা হবে এবং কেন তাকে শুনানিতে ডাকা হবে? অর্থাৎ ভাবুন, একটা পরিবারে 7 জন ভাই বোন হয় না? আমাদের আগের প্রজন্মে তো এ আখছাড়, মানে এর সঙ্গে ধর্মও মেলাবেন না। বহু বাড়িতে, বহু পরিবারে 7 জন ছেলে মেয়ে হয়, সেখানে যেহেতু কল্পনা করুন যে অন্য 6 জন ভাই বোন আছে এবং বাবা বা মায়ের নাম এক, সেই জন্য তাকে শুনানিতে দাঁড়াতে হবে। আরেকটা উদাহরণ যেটার মধ্যে একেবারে নিখাদ যেটা আছে, সেটা হচ্ছে যাকে সোজা কথা বলে মেশিনের ভুল, এআই সফটওয়্যারের ভুল। বিচিত্রভাবে আপনার নামের পাশে, ধরুন এটা আপনার নাম, একেবারে আমি অরিজিনাল দেখাচ্ছি, FLR, অনেকে ভুল করে আরও টেনশনে পাচ্ছেন, ভাবছেন FIR, নামের আগে হঠাৎ FIR কেন হচ্ছে? FIR সজল ঘোষ, এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ফ্লোর, অর্থাৎ এই ফ্লোর শব্দটা, আপনার কোনো দোষ নেই, আপনার ভিডিওরও কোনো দোষ নেই, তিনি আপনার নামই আপলোড করেছেন। মেশিনের ভুলে হাজার হাজার মানুষের নামের আগে FLR যোগ হয়ে গেছে। সেই জন্য হয় তাকে নথি দিয়ে এই অসঙ্গতি ক্লিয়ার করতে হবে, নয়তো তাকে শুনানিতে দেখা হবে। এর দায় কে নেবে? কেন মানুষকে এই হয়রানির শিকার হতে হবে? সংখ্যাটা 1,36,00,000। আপনি ভাবতে পারেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা, লজিক্যাল এরার যেটা, সেটা সংখ্যাটা মোর দ্যান 1 crore। এবং আপনি বলুন 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। এবার লজিক্যাল এরারের জন্য আবার তাদেরকে হিয়ারিং এবার মানুষকে ডাকে নল ঢুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অক্সিজেন নিয়ে যাওয়া হচ্ছে। এইগুলো যদি ইলেকশন কমিশনের দোষ নয় তাহলে কোনটা? সত্যি ইলেকশন কমিশন কি করছে? জীবিত লোককে মৃত বলে দিচ্ছে। আচ্ছা, জীবিত লোককে মৃত বলেছে। হ্যাঁ, আমি জ্যান্ত লোকেরা ল্যাম্পোস্ট হয়ে গেল, জীবিত লোক মৃত। আমি আপনাকে একটা কথা বলি সুমনদা,
এই যে আপনি বললেন যে একটি লোকের 7টি ছেলে মেয়ে, 7 ভাই চম্পা তো আমরা অনেকদিন আগেই পড়েছি, কিন্তু আপনি যেটা বাবা মা সহায় 7 ভাই চম্পা লাইনে দাঁড়ালে জয়ধ্বনি দিত না। আমি বলছি, আমি তো বলিনি, আমি বলছি যে এইগুলো আপনি যতটা সরলীকরণ করলেন, আপনাকে একটুখানি বলেন, আপনাকে আরেকটু খতিয়ে দেখার দরকার আছে যে এদের হয়তো দেখা যাবে প্রতি 2 মাস অন্তর একটা করে সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। 15 বছরে বাবা হয়েছে। আমি যেটা দেখিয়েছি, আমি সজল এই জন্য অপোজ করছি, এর সঙ্গে কোনো মানে সজল ইঙ্গিত যে ধর্মের দিকে দিচ্ছে সেই ধর্মের নয়। এই ধরনের হাজার হাজার লাখ লাখ ডেটা দাস একদম পরিষ্কার নামটা পড়ে দিলাম। হ্যাঁ, তার মানে পুরো নামটা বললাম না, সংগত কারণে। না, দাসও একই জায়গায় রয়ে আছে। তাহলে ওই যে এক্ষুনি যেটা বললো না, মুসলমান হলে করা হচ্ছে, এটা তাহলে মিথ্যে কথা। আমি আপনাকে বলছি সেটা হলে মানে নির্বাচন কমিশন ও সাংবিধানিক সংস্থা যদি ধর্ম দেখে, সেই নির্বাচন কমিশন তুলে দেওয়া উচিত। তুলে দিন, কিন্তু যে বিধায়ক এইভাবে ধর্মে দেখে যে বিধানসভায় শপথ নিয়েছিল, ওই পাঠে একমত। 30 সেকেন্ড একটা এই আপনি যে বিষয়টা তুলে ধরলেন তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় তুলে ধরছি। সেখানে নির্বাচন কমিশনের দপ্তর কি বলছে দেখুন, যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের থেকে কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্ট যখন তাদের থেকে চাওয়া হচ্ছে তাদেরকে কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না, এবং বলা হচ্ছে যে রিসিপ্ট কপি দেওয়ার দরকার নেই, আমাদের বিএলও বা যারা নির্বাচনের সঙ্গে যুক্ত ARO তারা অ্যাপে আপলোড করছে না। আমি জিজ্ঞেস করলাম যদি অ্যাপে আপলোড করার সময় ধরুন ভুল হলো, টেকনিক্যালি ভুল হলো, তাহলে কি করার আছে? বললো না, সেই চান্স আছে, টেকনিক্যালি ভুল হলে তাহলে সেটা বাদ চলে যাবে। আমি শেষ করিনি, বাদ চলে যাবে এবং তারপরে তার তো আর একটা সুযোগ আছে, ফাইনাল লিস্ট বেরোনোর পর আবার অ্যাপিল করার। আমরা ফাইনাল লিস্ট বেরোনোর পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তারপরে সেটা হতে হতে এই নির্বাচনে ভোট দিতে পারবে না। বলে হ্যাঁ, সে সম্ভাবনা থাকে, কম হলেও সেটা হচ্ছে যে ইদানিং মানে এমন একটা দেখুন, এখানে ওই ভিভিআইপি কালচারটাকে প্রশ্ন করা উচিত। তার কারণ হচ্ছে যে কেউ একজন নোটিশ পেলো, মাথায় আকাশ ভেঙে পড়লো তা নয়, তারটা যেরকম যন্ত্রণার একই রকম যন্ত্রণার যার কোনো পরিচয় নেই, যিনি জীবনে কোনোদিন কোনো উপন্যাস লেখেননি, গান লেখেননি, কবিতা লেখেননি, অধ্যাপক নন, সেই সাধারণ মানুষ, তার ক্ষেত্রেও একই যন্ত্রণার। সুতরাং হয়রানিটা ভিআইপির হচ্ছে না সাধারণ মানুষের হচ্ছে সেটা প্রশ্ন নয়, হয়রানিটা মানুষের হচ্ছে। এবং হ্যাঁ, বিশিষ্টরা ডাক পেলে হয়তো সংবাদ মাধ্যমে খবর হয়, কিন্তু হয়রানিটা সাধারণ মানুষের এবং একজন বিশিষ্ট সমানভাবে হয়। পাশাপাশি জোর গলায় এই কথাটাও বলতে হবে, এবং যে সাধারণ মানুষরা লাইনে দাঁড়িয়ে ক্লান্ত, অনেক ক্ষেত্রে অযৌক্তিকভাবে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদের শুধু সমবেদনা জানালে হবে না, একেবারে এই প্রশ্ন তুলতে হবে কেন নির্বাচন কমিশন তাদের রিলিফের ব্যবস্থা করছে না। আমি বিশ্বনাথের কাছে আসবো, তার আগে প্রতিবেদন। কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবে, মানে কিছু না কিছু পেয়েছে কি? এসআইআর এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের ভোগান্তির ছবি। প্রচন্ড কষ্ট, বিরক্ত হচ্ছি, সবচেয়ে বড় কথা। এর থেকে বিরক্ত জীবনে কোনো কিছু তো হয়নি, কিন্তু তবু আসতে হলো, কারণ তারা থ্রেট দিয়ে রেখেছেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এই হয়রানির অভিযোগের মধ্যেই এবার পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। শুনানির নোটিশ হাতে বুধবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। বাবার নাম বজলুর রহমান শেখ আর শেখ বজলুর রহমান, এর জন্য আমাদেরকে ডেকেছিল। আমরা আর হিয়ারিংয়ে যেতে চাই না, আমরা হয়রান হতে চাই না। লজিক্যাল হিয়ারিংয়ের সম্পর্কে সাধারণ মানুষের কিছু ক্ষোভের সৃষ্টি হয়েছে, তো তারা তাদের গ্রিভেন্স জন্য এইখানটা অবরোধ করেছেন, তো সেই জন্য আমি এখানে এসেছি। ঘটনাস্থলে আসেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনবাজ। ভোটার তার অর্ধেক লোককে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, সামান্য কারণে যে সমস্ত ছোটোখাটো ভুল, সেই ভুলের কারণেও মানুষগুলোকে দূর দূরান্তে 25-30 কিলোমিটার দূর থেকে সেই লোকগুলো আসছে। সাধারণ মানুষ ওখানে কেউ নেই, এটা তৃণমূলের মদতেই হচ্ছে, গঙ্গাটিকুড়িতেও হয়েছিল। আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে না। আজকে আমাকে হিয়ারিংয়ে ডাকলে আমাকেও যেতে হবে। পথ অবরোধ করে শাসক দলের মদতে যে পথ অবরোধ, ওগুলো চলবেই, চলতে থাকবেই, ওগুলো তো কোনো কিছু করার নেই। আর কড়া বার্তা, সবাইকে হিয়ারিংয়ে যেতেই হবে, পথ অবরোধ করে কিচ্ছু হবে না। কার্যত একই ছবি দেখা যায় পূর্ব বর্ধমানের কাটোয়াতেও।
বিক্ষোভকারীদের দাবি, কাটোয়া শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের 11টি বুথের প্রায় 4000 ভোটারের নামে শুনানির নোটিশ এসেছে। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন তারা। আমাদেরকে এসআইআর নামে যে অন্ধকারে রেখে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। প্রথমে নির্বাচন কমিশন আমাদেরকে বলেছিল যে যাদের বাবা মায়ের 2002 সালে লিঙ্কেজ আছে তাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে না। তারপরে এখন আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে সেই মাটা আমার নাকি। কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। অন্যদিকে এসআইআর এর প্রতিবাদে মুর্শিদাবাদের নওদা থানার ত্রিমোহিনী বাজারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। প্রশাসনিক আশ্বাসে প্রায় 3 ঘন্টা পর ওঠে অবরোধ। রানা দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা দেখুন, এই একই সাথে কিন্তু হয়রানি যেমন আমরা প্রতিনিয়ত বলছি, একই সাথে আপনি দেখুন অন্য 11টা রাজ্যে এই ধরনের হচ্ছে, এসআইআর হচ্ছে। আমি আজকে বিভিন্ন রাজ্যের আমার পরিচিত যাদের তাদের সাথে কথা বলছিলাম, পশ্চিমবাংলায় প্রতিনিয়ত রাজনৈতিক ন্যারেটিভও আছে। মানে আমি বলছি আমাদের রাজ্যে ফর্ম 7 নিয়ে যেটা এক্স্যাক্ট তাই, ফর্ম 7-এ মানে মৃতদের নাম দিতে যাচ্ছে, এই আরো বলছে আমি নেব না, এবং তৃণমূল কংগ্রেস আবার তাদেরকে আটকে রেখে পুলিশকে হ্যান্ড ওভার করছে। মানে আমার প্রশ্ন হচ্ছে পাশাপাশি 4000 ফর্ম, সেটাও তো আইনসম্মত নয়। আমি বলছি যে সুমনদা, এখানে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিশ্চয়ই প্রচুর মানুষের হয়রানি হচ্ছে, এ নিয়ে আমার কোনো নেই, কিন্তু এখানে প্রচুর ঘটনাও আছে যেগুলো পলিটিক্যাল ন্যারেটিভের মধ্য দিয়ে উঠে আসছে। অর্থাৎ আমার রাজনীতিতে যেটা মানে সুবিধা আছে সেই রকম ঘটনাগুলোকে আমি সামনে আনছি, আর আমার রাজনীতির যেগুলো অসুবিধা জায়গা সেগুলোকে আমি লুকিয়ে রাখছি। ফলে এসআইআর প্রথম দিন থেকে, ডে 1 থেকে আপনাকে বলেছি এটা পলিটিক্যাল ন্যারেটিভ বা এবং একটা রাজনৈতিক লড়াই, নির্বাচনী লড়াইয়ের একটা পার্ট, যেখানে তৃণমূল এবং বিজেপি কার্যত বলা যায় যুদ্ধক্ষেত্রে নেমেছে। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন প্রতিনিয়ত এসআইআরকে সামনে রেখে ন্যারেটিভ তৈরি করছে, বিজেপি তার মতন করে আরেকটা ন্যারেটিভ করছে। সাধারণভাবে যদি আপনি আমায় বলুন, আমাদের তো প্রত্যেকটা রাজনৈতিক দল বিএলএ দিয়েছিল, তাহলে বিএলএরা যখন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রশ্নগুলো আসছে, বিএলএদের রোলটা কোথায় ছিল? একাধিক বিএলএর যে ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, যে বিএলএরা যদি সত্যি গ্রাউন্ড লেভেলে ঠিক মতন কাজ করতো, সে তৃণমূলের হোক বিজেপির হোক, তাহলে কিন্তু মানুষের এতটা হয়রানি হতো না। কাজের কথা বলছেন, ছিল না, মানে তৃণমূলের ছিল, অন্য বিরোধী দলের ছিল কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর নির্ভর করে এই এক্সারসাইজটা হচ্ছে। অর্থাৎ ভোটার তালিকা সংশোধনটা পুরোপুরি রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনকে বলেছি যে এই যে আপনারা তথ্য যাচাইয়ের যে প্রসেসটা করছেন, তাতে যে 1,36,00,000 লোককে আবার হিয়ারিং এ অ্যাপিয়ার হতে হবে, এবং এটা বারবার বলা হচ্ছে যে এটা করতে গিয়ে 87 জন লোক মারা গেছে, অসুস্থ লোক আপনারা প্রতিদিন কাগজের ছবি বেরোচ্ছে, হাতে করে তাদের দিয়ে যাচ্ছে অসুস্থ লোক। এটা আপনারা যদি মানবিক দিকটা না দেখেন, মানবিক দিকটা দেখবেন না। প্রশ্নটা বৈষ্ণবদা এবং তন্ময়দার জন্য। আজকের দিনে এটা তো সবাই আমরা অ্যাকসেপ্ট করব যে যারা ভারতীয় নাগরিক নয় তাদের ভোটার তালিকায় নাম থাকা উচিত নয়, আর এটাও আমরা এটাও বলতে হবে যে ভারতীয় নাগরিকদের বাড়তি হেনস্থাও যেন না হয়। অফকোর্স হবে। আজকে আমার যদি শরীরে আমি প্রবলেম হয়, এটা কি সার্জারির জন্য মানুষকে হেনস্থা করতে 26,000 আমার সূর্যনীলের যুক্তি মানতে কোনো অসুবিধে ছিল না যদি বিহার বা পশ্চিমবঙ্গে এই আশ্বাস আমরা পেতাম। বিহারে পাইনি, আশ্বাস বাদ দিন, আলটিমেটলি কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারীকে ছাঁটা গেল, এই সংখ্যাটা সামনে আসা শুধুমাত্র বিরোধী রাজনীতি শাসকের জন্য নয়, মানুষের জন্যও তো দরকার, প্রয়োজন হয়েছিল এই তথ্য একেবারে স্বচ্ছতার সঙ্গে সামনে নিয়ে আসা। কিন্তু যাই হোক, আমি ইদানিংকালে আরেকটা বিতর্ক যেটা গত 24 ঘন্টায় রাজ্য রাজনীতি কাঁপাচ্ছে, আবার সেই ফর্ম 7, এই 7 নম্বর ফর্ম নিয়ে ঠিক কী চলছে দেখাবো। রাজ্য রাজনীতিতে এবার 7 সংঘাত। এসআইআর আবহে ফর্ম 7 নিয়ে সুর সপ্তমে।
খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ আবেদন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত। তার আগে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে প্রায় 4000 ফর্ম 7 উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। গাড়ির ছবি দেখিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, মৃত মানুষকে মৃত বলে দিচ্ছে। এই আবহে এবার কল্যাণী থেকে বনগাঁ, আলিপুর থেকে চুঁচুড়া, দিকে দিকে ফর্ম 7 জমা ঘিরে অসন্তোষ ছড়ালো উত্তেজনা। বিজেপির অভিযোগ, ড্রাফট তালিকায় বহু মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটার রয়ে গেছে। তাদের নাম বাদ দিতে ফর্ম 7 ফিল আপ করে আবেদন জানাতে হবে। নিয়ম অনুযায়ী যে কোনো ভোটার বা তার পরিবারের সদস্য, বিএলও কিংবা ইআরওর কাছে অথবা অনলাইনে এনভিএসপি পোর্টালে আবেদন জানাতে পারেন। বিএলএরাও ফর্ম 7 জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম জমা দিতে পারেন কোনো বিএলএ। বুধবার প্রায় 300 ফর্ম 7 নিয়ে মহকুমা শাসকের দপ্তরে যান নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তার গাড়ি মহকুমা শাসকের দপ্তরে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জায়গায় তাকিয়ে দিচ্ছি এদেরকে এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয়, ডিস্টার্ব হয়, সেটা ডিস্টার্ব করার জন্যই করছে। আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম 7 আমরা দাখিল করব। কতজন অবজেকশন দিচ্ছে? এখানে আছে 200-300 আছে অলরেডি। এখানকার বিধায়ক অম্বিকা রায়, কল্যাণী বিধানসভার, যিনি এই 5 বছরে কোনোদিনও দেখা দেননি। আপনারা দেখবেন 2-3 দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন, আজকে তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। ওনাদের প্ল্যান আছে 8000 পর্যন্ত, 8000-এর ভোটারের নাম কাটার। উত্তর 24 পরগনার বনগাঁয় আবার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, সই করে ফর্ম 7 জমা নেওয়ার পরও তা বাতিল করা হয়েছে। এই যখন 14 তারিখ আজকে জমা নিয়েছিল, কোন একটা অদৃশ্য ফোন আসলো, ভূতের ফোন এসেছে। ভূতের ফোন আসার পরে পুনরায় আবার সেই সিগনেচার করে আবার কেটে দিয়েছে। স্ট্যাম্পার আছে, দেখুন আপনারা। আমরা কোন রাজ্যে বাস করছি? রাজ্যটা বিজেপির পার্টি অফিস নয় যে নিজেদের মতন সব কিছু ঠিক করে নেবে। এরা যদি এখন এসডিও অফিসে এসে পাজা করে, লরি করে নিয়ে এসে 7 নম্বর ফর্ম জমা দেয়, বিজেপির পার্টি অফিস থেকে যা শিখিয়ে দিয়েছে, বিজেপি রাজ্য নেতৃত্ব যা শিখিয়ে দিয়েছে, এইভাবে লাখ লাখ ভোট তোমরা কাটিয়ে দাও। কলকাতায় আলিপুরেও ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে বাঁকুড়ার খাতড়ায় গাড়ি থেকে ফর্ম 7 উদ্ধার হওয়ার ঘটনায় ধৃত 3 বিজেপি কর্মীরই জামিন মঞ্জুর করেছে খাতড়া মহকুমা আদালত। সুজিত মণ্ডল, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এতক্ষণ আপনাদের হয়রানির ছবি দেখাচ্ছিলাম, এবার দেখাবো উদ্বেগের ছবি। তার কারণ নিপা ভাইরাস। আপনারা জানেন 2 জন নার্স আক্রান্ত, একজন কোমায় আর একজন সেমি কোমায়। আবার বলছি, উদ্বেগের। নজর আছে আমাদের। 2007-এর পর 2026, 19 বছর পর ফের পশ্চিমবঙ্গে সংক্রমণ ছড়ালো নিপা ভাইরাস। নমুনা পরীক্ষায় পজিটিভ 2 জন। নতুন বছরের শুরুতেই ভয় ধরাচ্ছে মারণ ভাইরাস। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আক্রান্ত হয়েছেন এক মহিলা এবং এক পুরুষ নার্স। দুজনেই আচ্ছন্ন আছেন কোমায়, রাখা হয়েছে ভেন্টিলেশনে। বারাসাত নারায়ণা হাসপাতাল সূত্রে দাবি, তরুণী নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার কোনো স্নায়বিক প্রতিক্রিয়া নেই, তবে পুরুষ নার্সের শারীরিক মাপকাঠির কিছুটা উন্নতি হয়েছে। মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়, পুরুষ নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নায়। বছর 25-এর 2 নার্স কাজ করেন বারাসাতের নারায়ণা হাসপাতালে। কিন্তু কিভাবে আক্রান্ত হলেন তারা? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 15 থেকে 17 ডিসেম্বর পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তরুণী। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার ঘুঘরাগাছি গ্রামের অনুষ্ঠানে যান। অনুমান, ওই এলাকাতেই সংক্রমিত হন তিনি। ওই এলাকায় খেজুরের রস ও খেজুরের গুড় তৈরি হয়। তরুণী কাঁচা খেজুরের রস খেয়েছিলেন কিনা নিশ্চিত নয়। খোঁজ খবর করতে গ্রামে যেতে পারে স্বাস্থ্য দপ্তরের টিম। নদিয়া থেকে ফিরে আসার পর 18 তারিখ সর্দি কাশি শুরু হয় তরুণীর। কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করান, পরে ভর্তি হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে আনা হয় বারাসাতে। স্বাস্থ্য দপ্তরের অনুমান, আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়ার নার্সের কাছ থেকে। 20 ও 21 ডিসেম্বর দুজনে একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন হাসপাতালে। বেশিরভাগ ক্ষেত্রে অসুখটা ছড়ায় কিন্তু আমার ড্রপলেট ইনফেকশন। এছাড়াও এই ক্ষেত্রে নিপা ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে ফল
ফল মানে হচ্ছে যে ধরুন যেই ফলটা আধ খাওয়া অবস্থায় কোনো প্রাণী খেয়ে রেখেছে, কোনো জন্তু খেয়ে রেখেছে, সে হয়তো নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত। খেজুর রসে যেই পরিমাণে রিস্ক রয়েছে, গুড়ে কিন্তু অতখানি রিস্ক নেই। তবুও সতর্কতা আমাদের জারি রাখতে হবে, অযথা আমরা যেন প্যানিক না করি। যে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমাদের করতে হবে। নিপা আক্রান্ত 2 নার্সের জন্য দাদরা ও নগর হাভেলি থেকে আনানো হয়েছে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ইনজেকশন। বুধবার সকালে সেগুলি প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখন থেকে সব নমুনা পরীক্ষা হবে কল্যাণী এইমসে। একজনই সংগ্রহ করা হবে 4 রকম নমুনা। পাশাপাশি ভ্রাম্যমাণ পরীক্ষার জন্য বিশেষ ভ্যান চালু করেছে ICMR। বেলেঘাটা আইডি হাসপাতালের মধ্যেই রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিওলজি অ্যান্ড ভাইরোলজি, তাদের যে কেন্দ্র নির্বি, সেই নির্বির সামনে আমরা দেখতে পাচ্ছি ICMR এর একটি মোবাইল টেস্টিং ভ্যান। এই মোবাইল টেস্টিং ভ্যান সেটা কি করবে, যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে এই ভ্যান বিভিন্ন প্রান্তে যেখানে সংক্রামিত ব্যক্তিরা চিহ্নিত হয়েছে বা যেখানে সন্দেহভাজন রয়েছে সেখানে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা এই যে নমুনা সেগুলো সংগ্রহ করবে। এদিকে নিপা ভাইরাস সংক্রমিত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে আরও এক চিকিৎসক ও নার্সকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, কাটোয়ার আক্রান্ত নার্সের কন্ট্যাক্ট ট্রেসিং এ খোঁজ মিলেছে তাদের। বেলেঘাটা আইডি সূত্রে খবর, দুজনে বর্ধমান হাসপাতালে কর্মরত ছিলেন। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নজরে রাখতে হবে, যখন এখন এই শীতকালে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বাচ্চাদের কমন, একটা কনভালশন শুরু হলো বা অল্টার সেন্সোরিয়া মানে ঝিমিয়ে পড়ছে, বাচ্চাদের যদি এই সময়তে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা সিভিয়ার আকার ধারণ করে, এবং সেক্ষেত্রে আমাদের অথরিটির সঙ্গে কন্ট্যাক্ট করা এবং টেস্টিংয়ের ব্যবস্থা যে গভর্নমেন্ট সিস্টেমে হচ্ছে সেখানটাতে টেস্টিংয়ের ব্যবস্থা করা, এটাই মাথায় রাখতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 2 আক্রান্ত নার্সের সংস্পর্শে এসেছিলেন যারা, তাদের খোঁজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত এরকম 5 জন স্বাস্থ্যকর্মীর খোঁজ পাওয়া গিয়েছে, তবে তাদের প্রত্যেকেরই নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 45 জনের নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এইমসে পাঠিয়েছিলেন নদিয়ার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক। তাদের মধ্যে 22 জনের রেজাল্ট নেগেটিভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিপা ভাইরাসে মৃত্যুহার 45 থেকে 75% মধ্যে। এই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা কার্যকর টিকা নেই, যার ফলে এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক জুনোটিক ভাইরাস হিসেবে ধরা হয়। সন্দীপ সরকার ও ঝিরাম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, এমন দিনেই শুধু বলা যায় তোমাকে আমার বড় প্রয়োজন ছিল। এখন রাজনীতিতে কখন কাকে কিভাবে প্রয়োজন হয় সেই হিসেব খুব জটিল। এই যেমন ধরুন দিলীপ ঘোষ, দীর্ঘদিন তাকে আগের মতো ফ্রন্ট ফুটে খেলতে দেখা যায়নি। বিজেপির বহু অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। তারপর অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকের পরেই ফের স্বমহিমায় দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। এখন পর্দার পেছনে আর সামনে রাজনীতিতে নানা হিসেব চলে। আমরা শুধু দর্শকের চেয়ারে বসে ওই হিসেবপত্র দেখি বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।